এক এক করে সবাই নিচে নামছে। আমি বাস থেকে নামতেই আননোন নাম্বার থেকে একটা কল এলো। এই রং নাম্বারে আবার কে কল দিয়েছে? আমি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আপু বলল, লাদেন কেমন আছো? আরে আপু যে, তুই আমার ফোন নাম্বার কোথায় পেলি? চুপ কর তুই, আমার সাথে কথা বলবি না। আমি যদি রাধিকের ফোন নাম্বার না রাখতাম তাহলে তো তোকে আর খুঁজেই পেতাম না। সরি রে আপু, ইদানিং এত বিজি থাকি যে তোরে কল দিতেই ভুলে গেছি। হয়েছে থাকার মিথ্যা কথা বলতে হবে না, আমি তোর বোন হলে খবর নিতি। এভাবে বলতে পারলি আপু? এখন যেই কারণে কল দিলাম শোন। বল। বাবা তো আমার জন্য অন্য কারোর সাথে বিয়ে ঠিক করে ফেলেছে, তুই তো জানিস আমার বিষয়ে। তুই আমাকে এখন বলিস এই কথা, আরও আগে বলতে পারলি না? তোর নাম্বার ছিল না আমার কাছে। বাবা এখন কোথায় আছে? উনি রুমে আছেন, আমি কিচেন রুমে বসে আছি। বাবার কাছে ফোনটা দে। কিন্তু ভাই, পরে আমাকে যদি... তোরে বলছি আমি বাবার কাছে ফোনটা দিতে। আচ্ছা 1 মিনিট হোল্ডে থাক, আমি দিতেছি। কিছুক্ষণ পর আপু বলল, নে বাবার সাথে কথা বল। বাবার কাছে ফোনটা দিতে আমি জোরে বললাম, আপনি কি আমার মতন আমার বোনের জীবনটাকেও নষ্ট করে দিতে চান? একবার তো আমাকে বেঁধে জোর করে বিয়ে করিয়েছিলেন, আজকে সেই মেয়ে আমাকে এত অত্যাচার করে যে শুধু মুখ বন্ধ করে সহ্য করি। আপুর বিয়ে যদি আপনার ইচ্ছে মতন দেন তাহলে আমি কসম করে বলছি, বিয়ের 1 মিনিট আগে হলেও আপুকে আমি নিতে আসব, আর সেটা যেভাবেই আনার দরকার হয় সেভাবেই আনব। আর এনে আমি আপুর পছন্দের মানুষের সঙ্গে বিয়ে দিব। আপনি তো জীবনভর টাকাই চিনলেন, আজকে আপনার কারণে আমার জীবন থেকে আনন্দ হারিয়ে গেছে। বাসা থেকে এসেছিলাম সেই যে কবে, আজ পর্যন্ত মন খুলে একটু হাসতে পারিনি। যাক, আপনি আমার বাবা, আপনাকে এত কথা বলতে চাই না। আমি শুধু এইটুকুই বলতে চাই, আপনার মতন আমার বোনের জীবনটা নষ্ট করবেন না। আর যদি এমন কিছু করেন তো তখনই বলছি না ওকে আমি তুলে নিয়ে আসব, সত্যি সত্যি পরে এমন কিছু করব, এই বলে দিলাম। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, বাই। এই কথা বলে আমি কলটা কেটে দিলাম। এতক্ষণ সবাই যে আমার কথা শুনছিল আমি বুঝতেই পারিনি। হয়তো আমি রেগে কথা বলছি, এর জন্য সবাই আমার দিকে তাকিয়েছিল। রাধিকা দূর থেকেই বলল, লাদেন, কোনো সমস্যা হয়েছে কি? না, তেমন কিছু হয়নি, ওই পারিবারিক ঝামেলা। রাধিকা আমার সামনে এসে বলল, এসব নিয়ে চিন্তা করিস না, এখন চল হোটেলে যাই, দেরি হয়ে যাচ্ছে। রে চল। এমনিতেই খুব ক্ষুধা লাগছে। আমরা সবাই মিলে হোটেলে চলে গেলাম। আমাদের 5 জনকে একটা রুম দিল, আর আমাদের পাশের রুমটা রিয়া ম্যাডাম আর রাধিকার। হালকা কিছু খেয়ে বিছানার উপর বসে আছি, তখন আবির বলল, লাদেন চল লুডো খেলি। না ভাই, আমার খেলার ইচ্ছে নাই, তুই অন্য কারোর সাথে খেল। আর আমি একটু বাহিরে গেলাম, ঠিক আছে? এখানে আমার ভালো লাগছে না। এই কথা বলে আমি রুম থেকে বের হয়ে গেলাম। আমাদের রুমের সামনে সুইমিং পুল আছে, ওটার দিকে আমি তাকিয়ে আছি। পাশের রুম থেকে রিয়া ম্যাডাম আওয়াজ করে বলল, সত্যি করে বলতো রাধিকা, তখন অন্ধকারে পাশে আমার গালে থাপ্পড় দিয়েছিল কে? রাধিকা কি বলল শুনি নাই। আমি মনে মনে বললাম, রাধিকা কখনো হয়তো আমার কথা বলবে না, কারণ ওকে আমি ভালো করেই চিনি। এর মাঝেই আপু আবার কল দিল। আমি ফোন রিসিভ করে বললাম, আপু বল। তোরে অনেক অনেক ধন্যবাদ ভাই, বাবা ফোন করে ওদের না করেছে, আর আমাকে বলছে আমি যার সাথে প্রেম করি তার সাথেই আমার বিয়ে হবে, আর ওদের এখানে আসতে বলছে। শুনে খুব ভালো লাগলো। তোরে অনেক অনেক ধন্যবাদ ভাই। নে আম্মু তোর সাথে কথা বলবে। হ্যালো বাবা, তুই কোথায় আসোস? কেমন আসোস? ঠিক মতো খাওয়া দাওয়া করিস তো? আমাদের খোঁজ খবর কি একটুও নেওয়ার প্রয়োজন মনে করিস নাই? নিজেকে খুব বড় মনে করিস না? এত বড় হয়ে গেছোস যে এখন বাবা মায়ের কথা মনে পড়ে না? আরে আম্মু ধীরে বলো তো, সব কিছু একসাথে বললে কিভাবে উত্তর দিব? তুই আমাদের রেখে চলে গেলি কেন? দেখো, একদম কান্না করবে না। আর আমি গিয়েছি কি স্বাদে, তখন তো তুমি নিজ চোখে দেখেছো। তো কি হয়েছে? পরে তো ওই মেয়ে সত্যি কথা বলেছে, আর সেদিন চেয়ারম্যান এসে মাপ চেয়ে গেছে আমাদের কাছে। এই একটা মিথ্যে অপবাদে তোরে আমাদের গ্রাম থেকে বের করে দিয়েছে। মাহি নাকি চেয়ারম্যানকে সব সত্যি কথা বলেছে।
বাদ দাও আম্মু, আমি এসব নিয়ে আর চিন্তা করি না। যেটা হওয়ার কথা ছিল সেটা তো হয়েই গেছে। আর মাহির সাথে আমার দেখা হয়েছিল, ওর এখন স্বামী আছে। তুই কিছু বলিস নেই বাবা? আম্মু, তুমি কি চাও আমি ওকে কিছু বলি? পরে যদি ওর সংসার নষ্ট হয়ে যায়? বাবা, ভালো কাজ করলি। আচ্ছা, এখন তুই বাসায় আয়, তোরে ছাড়া আর ভালো লাগে না। বাসায় আসবো আর আবার আমাকে জোর করে বিয়ে দিবে না? এটা তো হতে পারে না। তুই তোর বাবাকে আগে কি বলবি জানিস? ওনাকে আমি কখনো কান্না করতে দেখি নাই, আজকে কান্না করেছে। যদি উনি টাকার জন্য এসব করে তাহলে এগুলো কার জন্য করে বল? আম্মু, তখন আমি বুঝতে পারিনি, আপুর কথা শুনে রাগ হয়েছিল। আচ্ছা বাদ দে বাবা, যাই হোক এখন তুই বাসায় আয়। আম্মু, তুমি তো জানো আমি চাকরি করি, আর চাকরি পেলে কিভাবে আসবো বলো? এত কিছু জানি না বাবা আমি, তুই আসবি কি না বল। ঠিক আছে আম্মু, সময় করে একদিন আসবো। বাবা, তোর চাকরি করতে হবে না, তাও তুই বাসায় ফিরে আয়। আসবো তো বলছি আম্মু, আর তুমি আমার জন্য কোনো চিন্তা করো না, ঠিক আছে? এখন ফোন রাখি। কল কেটে দিতেই পেছন থেকে রাধিকা বলল, কি রে, বাবা মার কথা কি খুব বেশি মনে পড়ে? মনে পড়লে কি এখন আর যাওয়া যাবে? তাছাড়া এখন আমার আর বাড়িতে যেতে মনও চাইছে না। রাধিকা আমার পাশে দাঁড়িয়ে বলল, মন না চাইলেও তো যেতে হবে। বাদ দে এসব কথা। তবে তোরে আমি এতটা কাছের মানুষ মনে করি, আর তুই যে এভাবে আমার থেকে এসব কথা লুকিয়ে ফেলবি আমি কখনো চিন্তা করি নাই। আবির তোরে সব কিছু বলে দিয়েছে? তুই আর আমার সাথে কথা বলিস না, তোর থেকে আমি এটা আশা করি নাই। রাধিকা আমার হাত ধরে বলল, সরি বলছি তো, আমি তো চেয়েছিলাম আমাদের বিয়ে যেদিন ঠিক হবে সেই দিন তোকে সব কিছু বলে সারপ্রাইজ দিব। রাধিকা হাত ছাড়িয়ে বললাম, যা, তোর কিচ্ছু বলতে হবে না। আমি যদি তোরে সব কিছু বলতে পারি তাহলে তুই কেন পারিস না? হয়তো আমাকে ভালো বন্ধু ভাবতেই পারিসনি। যা, বাদ দে, আমি কেন এসব কথা চিন্তা করে মন খারাপ করছি। লাদেন সরি। আমি রাধিকার দিকে না তাকিয়ে এই রুমের দিকে যেতে লাগলাম। রাধিকা আমার পেছন থেকে ডাকছে, কিন্তু আমি ওর কথা শুনিনি। ওরে আমি কতটা আপন মনে করতাম হারো। আমি রুমে যেতে আবির রাধিকার কণ্ঠ শুনে রুম থেকে বের হয়ে গেল। কেউ পিকনিকে এসে প্রেমে বিজি থাকে, আবার কেউ আবার নিজের দুঃখে। যাক, কালকে সকালে চলে যেতে হবে, এখন একটু ঘুমিয়ে নিই। বিছানায় শুয়েই ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি আবির আমার পাশে শুয়ে আছে। ঘড়িতে এখন রাত 12টা বাজে। বাবা, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল! হঠাৎ বাইরে কোনো কিছুর আওয়াজ শুনলাম। আমি বিছানা থেকে উঠে দরজা খুলে বের হলাম, আর বের হয়ে দেখি রিয়া ম্যাডাম বাহিরে বসে ল্যাপটপে কিসের কাজ করছে। হয়তো উনি বসে বসে অফিসের কাজ করছেন। তবে এসব হোটেলে এত রাতে বাইরে থাকা মানেই তো ঝামেলা। বলা তো যায় না কখন ছেলে এসে কি করে বসে। ম্যাডামকে বাহিরে রেখে এখন যে ঘুমিয়ে যাব এটাও পারবো না। ওনার যদি কিছু হয়ে যায়, ধুর, আমি কেন এসব বিষয় নিয়ে চিন্তা করছি? আমি আমার মতন ঘুমিয়ে পড়ি। দরজা লাগিয়ে বিছানা শুয়ে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না। শুধু বারবার রিয়া ম্যাডামের মুখটা সামনে ভেসে আসছে। যতই হোক, উনি আগে এক সময় আমার কিছু ছিল, তবে এখন যদি ওনার সাথে কিছু হয়ে যায় নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না আমি। দরজা খুলে ম্যাডামের সামনে চলে গেলাম। রিয়া ম্যাডাম আমার দিকে একবার তাকিয়ে তিনি আবার মনোনিবেশ করলো কাজে। আমি ম্যাডামের সামনের চেয়ারে বসে গেলাম। ম্যাডাম কাজ করতে করতে বলল, এই ছেলে, তুই এখানে কি করিস? অনেক রাত হয়ে গেছে, যা ঘুমা গিয়ে। ম্যাডাম, আমি কখনো আপনাকে এখানে রেখে ঘুমাতে পারবো না। আমি রুমে গিয়ে ঘুমাবো, আর আমার বস এখানে বসে কাজ করবে, এটা তো কখনোই হতে পারে না। আমার জানা মতে এখানে অনেক বাজে ছেলে আছে, যদি কেউ এখানে চলে আসে তো? তুই কি বলতে চাস যে আমি আমার নিজের সেফটি নিচে রাখতে পারি না? কেমন যে পারেন আমার তো জানাই আছে। বাসে কেনাকে থাপ্পড় দিয়েছে আর উনি কিছু বলতেই পারেনি। আমার কথা শুনে রিয়া ম্যাডাম ল্যাপটপ বন্ধ করে বলল, তুই কিভাবে জানিস বাসে কেউ আমার গালে থাপ্পড় দিয়েছিল? হেই রে, নিজের কথায় নিজেই ফেসে গেলাম। কেন যে উনাকে এসব বলতে গেলাম, ধুর, এখন কি বলবো? আমি কথা ঘুরিয়ে বললাম, ম্যাডাম অনেক রাত হয়েছে, এখন গিয়ে ঘুমান। আমি তোরে কি জিজ্ঞেস করেছি? ম্যাডাম, এই কথার উত্তর আমি দিতে পারবো না, তবে এখন এইটুকুই বুঝেন,
যে আপনার সাথে অন্ধকারে যা ইচ্ছে তাই হতে পারে। রিয়া ম্যাডাম আমার কথা শুনে একটু ভয় পেল, বুঝতে পারছি। তবে তিনি আমাকে বলল, তোর একটা কথা জিজ্ঞেস করব? জি ম্যাডাম বলেন। তুই কি গ্রাম থেকে এখানে চাকরি করতে এলি? কি করবেন এসব কথা শুনে ম্যাডাম? আপনি তো আমাকে শুধু শাস্তি দেন। যদি ইচ্ছে হয় এখন দিতে পারেন, কেউ কিছু দেখবেও না। জানেন ম্যাডাম, বাবার কারণে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। গার্লফ্রেন্ডের কারণে নিজের গ্রাম থেকে বের হয়েছি, আর এখন শুধু আমি রাধিকার কাছ থেকে সব কিছু শুনেছি। আমাকে তোর সম্পর্কে সব কিছু বলেছে। আমি সরি তোর সাথে। বাদ দেন ম্যাডাম, আমি তো এগুলোর যোগ্য। আর আমার মতন খারাপ ছেলের সাথে সবাই এমনই করে। দেখ লাদেন, বাদ দেন তো ম্যাডাম, এসব কথা বলে এখন আর কি করবেন? যান গিয়ে ঘুমান। অফিসের কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। দেন আমার কাছে ম্যাডাম, আমি করে দিচ্ছি। তুই কেন আমার কাজ করে দিবি? আপনি আমার বস, যদি বলতেন তো করতে হতো না? আপনার কথা শুনে যদি পিয়নের কাজ করতে পারি তাহলে এটা কেন পারবো না বলেন? আমি তখন বুঝতে পারিনি। কি বুঝতে পারেন নাই ম্যাডাম? আর এসব তো স্বাভাবিক বিষয়। আপনারা বড়লোক মানুষ, আমাদের অপমান করবেন, মারবেন, এগুলো কিচ্ছুই না। আমরা তো গরিব মানুষ, সেগুলো আমরা সহ্য করতে পারি। এই কথা বলে আমি রিয়া ম্যাডামের কাছ থেকে ল্যাপটপ নিয়ে দেখতে লাগলাম। ম্যাডাম শুধু বলল, একটু বুঝে সব কিছু করিস, দেখিস আবার উল্টো পাল্টা কিছু করিস না। যতটা সম্ভব আমি চেষ্টা করব ম্যাডাম, আপনি যান। তুই ঘুমাবি না? আমার আবার ঘুম আছে ম্যাডাম, ঘুমাতে গিয়েছিলাম, কারো একজনের জন্য উঠে আসছি। হয়তো নিজের ঘরে একটু দায়িত্ববোধ হয়েছিল, এই জন্য। থাক, এসব বলে সময় নষ্ট করতে চাই না। তোর পিঠের অবস্থা এখন কেমন? কেন ম্যাডাম, আবার কি গরম পানি আমার উপর ঢেলে দিতে চান? এবার দিলে একেবারে মেরে ফেলেন, কারণ এসব সহ্য করতে পারছি না ম্যাডাম। রিয়া ম্যাডাম আমার কথা শুনে কিছু বলে নাই, চুপচাপ রুমের দিকে যেতে লাগলো। আমি কাজ করতে করতে নিজেই বলছি, আজকে তিনি এতটা ভালো হয়ে গেলেন কিভাবে? হয়তো রাধিকা আমার বিষয়ে সব কিছু বলেছে, এজন্যই ভালো হয়ে গেলেন। কিন্তু এই ভালো কয়দিন থাকবে কে জানে। ম্যাডামের কাজ শেষ করতে করতে রাত 2টাই বেজে গেল। এখন আর রুমে গিয়ে ঘুমাতেও পারবো না, এখানে শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়ি। চেয়ারে শুয়েই ঘুমিয়ে গেলাম। যখন ঘুম ভাঙল তখন দেখি আমি সুইমিং পুলের ভেতরে পড়ে আছি। সামনে তাকিয়ে দেখি রাধিকা খিলখিল করে হাসছে। আমি পানির উপর থেকে বললাম, এটা একটা কাজ করলি তুই? দিলি তো আমার সকালের ঘুমটা ভেঙে। আর তুই আমার সাথে কথা বলবি না, আমার সামনে থেকে যা বলছি। ও মা, তাই নাকি? তুই জানিস আমার কারণে যে তুই বেঁচে গেছস? তোর কারণে আমি বেঁচে গেছি মানে কি কথা বলছিস তুই? আমি কি কথা বলি না? তোর জন্য আমি ম্যাডামের কত কথা শুনছি জানিস। তবে সেদিন যখন তোর বিষয়ে আমি সব কিছু বললাম ম্যাডামকে, তখন উনি কিছু বললেন না, শুধু একটাই কথা বললেন, আর কখনো তোর সাথে বাজে ব্যবহার করবেন না। অফিসের একজন স্টাফের সাথে যে ব্যবহার করা লাগে তোর সাথেও ঠিক তেমন ব্যবহার করবেন। আমি উপরে উঠে বললাম, আমার জন্য তোরে এত কিছু করতে বলছি, এখন যা গিয়ে রেডি হ, কিছুক্ষণ পরে হয়তো আমাদের বের হতে হবে। তার আগে আমাকে এটা বল, তুই এখানে ঘুমিয়েছিলি কেন? রাতে তো দেখছিলাম ম্যাডাম এখানে বসেছিল, কিন্তু তুই? দেখ, এত কথা আমি বলতে পারবো না। উনি আমাকে বলেছে ওনার কাজগুলো করে দেওয়ার জন্য, আর তুই তো জানিস আমি যদি ওনার কাজ না করি। দেখ, আমার সাথে কিন্তু তুই মিথ্যা কথা বলবি না, আমি সব কিছু জানি। ম্যাডাম কিন্তু এখন থেকে তোর সাথে বাজে ব্যবহার করবে না। তুই এসব কথা নিয়ে বসে থাক, যা। এই কথা বলে রুম থেকে চলে গেলাম। রুমে গিয়ে রেডি হতে লাগলাম। আবির আমাকে দেখে বলল, কিরে সারা রাত তুই কোথায় ছিলি? বউয়ের কাছে ছিলাম হালা। কিরে, কি রিয়া ম্যাডামের কাছে নাকি? হ্যাঁ, দেখ আবির, একদম বাজে কথা বলবি না। এমনি তোর উপর আমার অনেক রাগ আছে, যদি বেশি কথা বলিস তাহলে কিন্তু মাইর খাবি। আবির আর কিছু বলেনি, আমার মতন চুপচাপ রেডি হতে লাগলো। রুম থেকে রেডি হয়ে সবাই বের হলাম। স্পিডবোটের কাছে গিয়ে উঠে বসতে লাগলাম। 3টা স্পিডবোট নেওয়া হয়েছে, একটাতে আমি, রিয়া ম্যাডাম, রাধিকা, আবার অন্যগুলোতে অফিসের অন্যান্য স্টাফরা বসে আছে। স্পিডবোট চলতে লাগলো পানির উপর দিয়ে। আবির আমার হাত ধরে বলল, লাদেন, আমার একটা প্রশ্ন আছে। বল, কি প্রশ্ন? এখানে কি মাছ পাওয়া যায়, বলতে পারিস? আমি মজা করে বললাম, এখানে কুমির মাছ আর ঝোক মাছ পাওয়া যায়।
তবে জোক মাছগুলো আছে না, ওগুলো খেতে অনেক স্বাদ। আবির বলল। জোক নামটা শোনা শোনা লাগছে। রাধিকা পাশ থেকে বলল। এই, তুমি কি গাধা নাকি? যোগ চিনো না? কালো যে চিকচিক করে, যেগুলো মানুষের রক্ত খায়, ওগুলো যোগ। আর কুমির চিনো না? যেগুলো মাংস খায়, তোমাকে ফেলে দিলে তোমাকেও খেয়ে ফেলবে। আবির চোখ লাল করে আমাকে বলল। তুই আবার মিথ্যে কথা বললি কেন? আমি হাসতে হাসতে বললাম, দেখলাম তুই এসব জিনিস চিনিস কিনা। তোরে একটা জোক মাছ ধরে এনে কি দিতে হবে? দেখ লাদেন, একদম মজা করবি না, আমার কিন্তু ভালো লাগছে না। আহারে অসহায় বেডা। আচ্ছা লাদেন, তুই কি সাঁতার পারিস? আরে না বেডা, আমি তো সাঁতার জানি না। আবির হয়তো এটা জানে না যে আমি গ্রামের ছেলে, আর আমি সাঁতার পারবো না। আমরা সবাই বসে আছি, কিন্তু রিয়া ম্যাডাম স্পিড বোর্ডের এক কোণে দাঁড়িয়ে আছে। বোর্ড যেভাবে স্পিডে চলছে, যদি উনি পড়ে যান। এজন্য আমি উঠে ওনার কাছে গিয়ে বললাম, ম্যাডাম গিয়ে বসে পড়েন, পরে কিন্তু নিচে পড়ে যাবেন। আমার কথা শুনে রিয়া ম্যাডাম কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি আবার যখন এই কথা বললাম, তখন রিয়া ম্যাডাম বলল। তুই গিয়ে বস, আমার দাঁড়িয়ে ভালো লাগছে। এই কথা বলতে না বলতে স্পিড বোট জায়গায় বন্ধ করে দিল। আমি উল্টো ডিগবাজি দিয়ে পানির নিচে পড়লাম। রিয়া ম্যাডাম নিজের জায়গায় শক্ত করে ধরেছিল, এজন্য উনি পড়ে নাই। সাঁতার কেটে উপরে উঠতেই সবাই আমাকে নিয়ে হাসতে লাগলো। এতদিন পর ওনাকে আমি হাসতে দেখেছি। সত্যি কথা বলতে খুব ভালো লাগছে। ম্যাডামের হাসি যে এত সুন্দর আমার জানাই ছিল না। ম্যাডাম হাসতে হাসতে বলল। কি ব্যাপার, খুব তো আমাকে বাঁচাতে গিয়েছিলে, এখন তো নিজেই পড়লে পানিতে। আমার সাথে হাসতে হাসতে কথা বলতে দেখে আবির বলল। ম্যাডাম, আপনি কখন থেকে ওর সাথে ভালো ব্যবহার করেন? ম্যাডাম আবিরকে ধমক দিয়ে বলল। এত কথা বলো কেন তুমি? একটু চুপ থাকতে পারো না? ম্যাডামের ধমক শুনে আবির চুপ হয়ে গেল। হালার পুত, সব কিছু শেষ করে দিলি। গেঞ্জি চেঞ্জ করে লুঙ্গি পরলাম। লুঙ্গি পরতে দেখে রাধিকা বলল। কি রে, তুই আবার এখানে লুঙ্গি নিয়ে আসলি কেন? আবার এটা বললি? এটা পরলে নিজেকে খাঁটি বাঙালির মতন লাগে, বুঝলি? আর তোরে এসব কথা আমি বলছি কেন? তোরে বললেও তো তুই বুঝবি না। আমি নিচে বসার পরে কেউ আর কোনো কথা বলেনি। দেখতে দেখতে আমরা আমাদের জায়গায় চলে আসলাম, মানে সুন্দরবনে। স্পিডবোট থেকে নিচে নেমে দাঁড়িয়ে আছি। ম্যাডাম বলল আমাদের নেওয়ার জন্য নাকি গাড়ি আসবে। কিছুক্ষণ পর ম্যাডামের কথা মতন গাড়ি চলেও আসলো, আর গাড়ির ভিতর থেকে একটা মেয়ে নেমে এলো। মেয়েটাকে দেখে একটু অবাকই হলাম। মেয়েটার হাতে আবার একটা ফুলও আছে। তবে মেয়েটাকে দেখে মনে হচ্ছে হয়তো কোনো গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফিরে এসেছে, কারণ মেয়েটা হলুদ শাড়ি পরেছে। তবে মুখে কোনো মেকআপ দেয় নাই মনে হচ্ছে, ঠোঁটে হালকা পাতলা লিপস্টিক দিয়েছে। মেয়েটা আমাদের সামনে এসে বলল। আপনাদের মাঝে বসকে? রিয়া ম্যাডাম এগিয়ে বলল। বলেন, কি বলবেন? রিয়া ম্যাডামের হাত থেকে মেয়েটা ফুলগুলো দিয়ে বলল। ম্যাডাম, এগুলো আপনার জন্য। আর এখানে হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, এজন্য সরি। আসলে আমাদের মালিক যিনি, তিনি দেশের বাড়িতে গিয়েছেন বেড়াতে, এজন্য একটু সমস্যা হয়েছে। কিছু আবার মনে করবেন না, এখন চলেন। রিয়া ম্যাডাম মেয়েটার কথা মতন গাড়ির দিকে হেঁটে যেতে লাগলো। হঠাৎ মেয়েটা আমার দিকে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকালো। মেয়েটাকে দেখে মনে হচ্ছে যেন ওকে আমি আগে কোথাও দেখেছি, তবে কোথায় যে দেখেছি এটাই তো বলতে পারছি না। আমি মেয়েটাকে আস্তে আস্তে ডাক দিলাম, এই যে ম্যাডাম, এইদিকে একটু শুনেন। মেয়েটা আমার কাছে এসে বলল। জি স্যার, বলেন, কি বলবেন? আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, যদি আমি ভুল না করি তাহলে আপনার বাড়ি নেত্রকোনায় না? আমার কথা শুনে মেয়েটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো আমি ভুল বলেছি। যেই আমি কিছু বলবো তার আগেই মেয়েটা বলে দিল। আপনি কিভাবে জানেন আমার বাসা নেত্রকোনা? ওরে, আপনি তো দেখি আমাদের দেশের মানুষ। আমার বাড়ি নেত্রকোনা মোহনগঞ্জ। কি, আপনার বাড়ি মোহনগঞ্জ? হুম। তাহলে তো আপনি মিয়া আমার দেশি মানুষ। আচ্ছা, আপনি আমাকে চিনলেন কিভাবে? আমাদের জেলার মেয়েগুলো আলাদা নম্রভদ্র মানুষ। ওরা এমনভাবে শরীরে কাপড় পরে শরীরের কোনো অংশ দেখাই যায় না। আর বিশেষ করে আমাদের জেলার ভাষা সবাই বুঝে। এজন্য আমি আন্দাজ করলাম যে আপনি আমাদের এলাকারই মানুষ। আমার কথা শুনে মেয়েটা হাসি দিয়ে বলল। যাক, এতদিন পর একটা দেশের মানুষ পেলাম।
কিন্তু এখনো তো আপনার নামটা জানাই হলো না। আমি হাত বাড়িয়ে বললাম, আমার নাম লাদেন। তুমি? বলেন তো আমার কি নাম হতে পারে? মেয়েটাকে দেখে তো একদম মিষ্টির মতোই দেখা যাচ্ছে। আমাদের গ্রামেও একটা মেয়ে আছে, ওর নাম ছিল মিষ্টি, ঠিক তোমার মতন। তবে তোমার নামটা তো আর মিষ্টি হবে না। আরে আমার নাম তো মিষ্টি। কি বলেন? দেখতে এক ঠিক আছে, তাই বলে কি নামও এক হবে? মিষ্টি আমার কথা শুনে মুচকি হাসি দিয়ে বলল, জানেন তো পৃথিবীতে একজন মানুষের মতো দেখতে হুবহু 3-4 জন পাওয়া যায়। আচ্ছা মিষ্টি, তুমি যাও, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে যান, তবে আপনাকে লুঙ্গিতে কিন্তু সেই লাগছে। কেমন একটা অদ্ভুত লাগছে না আমাকে? কারণ সবার মাঝে আমি লুঙ্গি পরেছি। আরে না, সত্যি আপনাকে ভালো লাগছে। মিষ্টির সাথে আর কোনো কথা বলা হয় নাই, ও আমাদের সামনে চলে গেল। আমি গিয়ে আবিদের পাশে বসলাম, আর আমার সামনে রিয়া ম্যাডাম বসেছে। রিদিকা আমার দিকে তাকিয়ে আছে। কী রে লাদেন, আজকে আমাদের নিতে যে মেয়েটা আসলো তার সাথে তো ভালোই কথা বলি দেখলাম। আরে না, তেমন কিছু বলিনি। আর ও আমাদের দেশেরই মানুষ, মানে আমরা দেশি, এজন্য একটু কথা বলছি। আমার কথা শুনে রিয়া ম্যাডাম বলল, এখানে আসছো ঘোরার জন্য, আর আমি মনে করি বাইরের কোনো মানুষের সাথে কথা না বলাই ভালো হবে। ম্যাডাম, আমি তো বাহিরের কোনো মানুষের সাথে কথা বলি নাই। কি বলছো না বলছো সব তো আমি জানি, এত কথা কেন বলো? আমি কি নিজের চোখে দেখি নাই? আমি চাই সবাই যেন নিরাপদে থাকে, এজন্য বাইরের কোনো মানুষের সাথে কথা বলবে না, আমি যেন পরে আবার এসব না দেখি। রিয়া ম্যাডামের কথা শুনে মন খারাপ করে বললাম, ঠিক আছে ম্যাডাম, আর বলবো না। এই কথা বলে চুপচাপ বসে আছি। ডাইনি মেয়ে কোথাকার, নিজে যে যার সাথে ইচ্ছা মতন কথা বলে, আর আমি বললেই সমস্যা। মেয়েটা আমাদের হোটেলের সামনে নিয়ে গেল। গাড়ি থেকে নামতেই মেয়েটা আমাদের সামনে এসে সবগুলো রুম বুঝিয়ে দিল আর বলল, ম্যাডাম আপনি জয়টা রুমের কথা বলেছেন, এখানে সব কয়টা আছে, আপনি গিয়ে দেখে নিতে পারেন। রিয়া ম্যাডাম আচ্ছা বলে আমাকে বলল। লাদেন, এখানে একটা সমস্যা আছে। আমি অবাক হয়ে বললাম, কি ম্যাডাম? রিয়া ম্যাডাম আমাকে বলল, তখন তো তুমি অফিসে পিয়নের কাজ করতে, আর আমরা তো সাথে করে একজন পিয়ন নিয়ে এসেছি, আর তোমার জন্য আলাদা কোনো বাজেট করা হয় নাই। থাকা খাওয়া সব তো তোমার নিজের। আমাদের সাথে শুধু ঘুরতে পারবে, এর বাইরে আর কিছু করতে পারবে না। ম্যাডামের কথা শুনে রাধিকা ম্যাডামকে বলল, কি বলছেন আপনি এসব ম্যাডাম? ও তো আমাদের সাথে এসেছে, আর ও তো শুধু অফিসের স্টাফ না, ও হলো নতুন স্টাফদের লিডার। আর আপনি কী সব কথা বলছেন? রিয়া ম্যাডাম রাধিকাকে ধমক দিয়ে বলল, তুমি কি আমার থেকে বেশি বুঝো? চুপ থাকতে পারো না? এত কথা বলতে বলেছি। ম্যাডামের ধমক শুনে রাধিকা চুপ হয়ে গেল। ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, আমি কি বলছি শুনলে তো? আমি হাসি দিয়ে বললাম, জি ম্যাডাম, আমি আপনার কথাই শুনছি। তবে এভাবে ভেবেচিন্তে আমাকে সবার সামনে যে অপমান করলেন আমি চিন্তাই করিনি। মানুষ এতটা ভুলে যায় যে তার জন্য আমরা কি করি। রাতে না ঘুমিয়ে মানুষের উপকার করি, আর পেছন থেকে ছুরিটা তারাই ঢুকিয়ে দেয়। হায় রে মানুষ। মিষ্টি আমার দিকে এগিয়ে এসে বলল, আরে মিয়া, আপনি আমার দেশি মানুষ, আমি থাকতে কি আপনার জায়গার অভাব হবে? ওরা তো এখানে থাকবে, আপনাকে আমি একেবারে ভিআইপি জায়গা নিয়ে যাব, চলেন আমার সাথে। আমি হাসি দিয়ে রাধিকাকে বললাম, দেখলি রাধিকা, তোরা আমাকে অপমান করলে কি হবে? আমার তো দেশি মানুষ আছে। তবে খারাপ লাগে কোথায় জানিস? আজকে আমাকে সবার সামনে তো অপমান করলো, সাথে আবার এই নতুন একটা মেয়ের সামনে। এটা আমার সাথে না করলে পারতো। থাক, তারা ভালো থাক, আমি তাদের কিচ্ছু বলবো না। মিষ্টি চলেন তো। মিষ্টি রিয়া ম্যাডামের দিকে তাকিয়ে বলল, ম্যাডাম যদি কোনো কিছু দরকার হয় তো আমাকে ডাক দিবেন। এখানে আপনাদের ঘুমিয়ে দেখা বা আপনাদের সেবা করা সব আমার ওপর। ঠিক আছে, ভালো থাকবেন, এখন আসি, গেলাম। মিষ্টি সামনে হাঁটতে লাগলো, আমি ওর পেছনে। পেছন থেকে আমি মিষ্টিকে বললাম, থাকার মতন তো
কোনো রুম আছে, সমস্যা নেই, আমি টাকা দিয়ে দেব। যদিও ম্যাডাম আমাকে থাকার কথা কিছু বলেনি। মিষ্টি আমার দিকে ফিরে তাকিয়ে বলল, আমি আপনাকে বলেছি এই কথা যে আমাকে টাকা দিতে হবে? তবে উনি তো আপনাদের অফিসের বস, তাহলে শুধু আপনার সাথেই কেন এমন করলেন? তুমি এসব বুঝবে না, তবে ওর সাথে আমার পুরাতন কিছু শত্রুতা আছে, কিন্তু উনি আমাদের এলাকার মেয়ে। কি বলেন? তুমি চাইলে জিজ্ঞেস করে দেখতে পারো। দরকার নেই বাবা, উনি যে রাগী মানুষ। আচ্ছা বাদ দাও বাবা। আচ্ছা আমি এখন কোথায়? আরে আসেন না আমার সাথে, আমি দেখছি। আমাদের মালিক তো চলে গেছে, তো আমি ওখানেই আপনাকে থাকার জন্য দেব। পরে যদি কোনো সমস্যা হয়? আরে কিছু হবে না, আমি দেখে নেব। আসলে মিষ্টি, তোমার মনটা অনেক ভালো। মিষ্টি আমাকে রুম দেখিয়ে বলল, আপনাকে একটা কথা বলার ছিল, বলবো কি? বলো। আপনি তো শহরে চাকরি করেন, আপনার বুঝি বউ আছে? আরে তুমি যে কি বলো না, আমার আবার বউ কোথা থেকে আসবে? আমি তো একা একটা মানুষ। মিষ্টি হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তবে লুঙ্গি চেঞ্জ করে ফেলেন, নইলে অনেকে আপনার দিকে কেমন নজরে তাকিয়ে থাকে। আমি হাসি দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে। মিষ্টি চলে যাচ্ছে, আমি ওকে ডেকে নিয়ে ইশারা করে বললাম, তোমাকে কিন্তু হলুদ শাড়িতে অস্থির লাগছে, মনে হচ্ছে যেন কালকে তোমার বিয়ে। আমার কথা শুনে মিষ্টি হাসতে হাসতে চলে গেল। বুঝেছি ও যে লজ্জা পেয়েছে। আমাকে যেখানে থাকতে দিয়েছে সেটা আসলেই খুব সুন্দর একটা রুম, সবটা সাজানো গোছানো পরিপাটি। ওয়াশরুমে ঢুকে গোসল করে রেডি হলাম। হয়তো কিছুক্ষণ পর ম্যাডাম ঘুরতে বের হবে। বিপদে পড়েছি, যেহেতু বিপদ থাকে তো উদ্ধারও তো হতেই হবে নাকি। সামনে আবার ছোট একটা রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে নাস্তা করে ফেললাম। আমাদের অফিসের স্টাফটা যেখানে থাকে সেখানেই গেলাম। গিয়ে দেখি সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে, হয়তো এখন ঘুরতে বের হবে। আমাকে যেখানে থাকতে দেওয়া হয়েছে সেটা এখান থেকে 3-4 রুম ব্যবধান। হঠাৎ করে ম্যাডাম আমাকে ডাক দিয়ে বলল, লাদেন, এইদিকে আসো তো একটু। আমি ম্যাডামের সামনে গিয়ে বললাম, জি ম্যাডাম বলেন। রিয়া ম্যাডাম আস্তে করে বলল, তোমাকে আমি কতবার বলেছি যে বাইরে কোনো মানুষের সাথে কথা বলবে না। ম্যাডাম আমি বাহিরে কোনো মানুষের সাথে কথা বলি নাই, আর বাহিরের কোনো মানুষের সাথে কথা বললে যদি আমার উপকার হয় তাহলে আমি তার সাথে কথা বলতে রাজি আছি। আমার মুখের ওপর কথা বলো কেন? জানো তো আমি কি করতে পারি? আমি মাথা নিচু করে বললাম, সরি ম্যাডাম। রিয়া ম্যাডাম আবার বলল, তো তোমাকে বুঝি ওর সাথে থাকতে বলেছে? আমি তো শুধু বলেছি বাইরে কারোর সাথে কথা না বলতে। এখন দেখি থাকা শুরু করে দিয়েছো। ছি ছি, তোমাকে কি বলবো, লজ্জা শরম কিছুই নাই। একটা মেয়েকে বোকা পেয়ে তার সাথে থাকা শুরু করে দিয়েছো। এখানে আসছো কি নষ্টামি করার জন্য? ম্যাডাম মুখ সামলে কথা বলবেন কিন্তু। আমি কি মুখ সামলে কথা বলবো? যা সত্যি তাই বললাম। আমি সরাসরি রিয়া ম্যাডামের গালে হাত দিয়ে চেপে ধরে বললাম, এই মুখ সামলে কথা বল। এটা তোর অফিস না যে তুই যা ইচ্ছে তাই বলবি আর আমি চুপ করে শুনবো। এখানে তুই যে আমাকে কি করতে পারবি আমার জানা আছে। তুই জানিস আমি ওর সাথে থাকা শুরু করে দিয়েছি। আরে ও কি তোর মতো নষ্ট মেয়ে রে? ও তো আমাকে ওর মালিকের রুমে থাকার জন্য দিয়েছে। তুই এত বড় কথা আমাকে কিভাবে বললি? হ্যাঁ, তোরে তো আজকে আমি। সবাই মিলে আমাকে ম্যাডামের থেকে দূরে নিয়ে আসলো। ম্যাডাম আমার কাছ থেকে ছাড়া পেয়ে বলল, তোরে আমি এখানেই পুলিশে দিব। আমিও চিৎকার দিয়ে বললাম, তোর কোনো পুলিশ দাদাকে বলবি না আসতে। আর তুই যদি আমাকে পুলিশের হাতে তুলে দিতে পারিস তো দে। তোরে তো আমি। রাধিকা আমাকে ধরে দূরে নিয়ে আসলো। আমাকে দূরে নিয়ে এসে রাধিকা বলল, তোর জন্য আমি কত কিছু করেছি জানিস। অফিসে তো অপমান সহ্য করেছি, এখানে আমরা ঘুরতে এসেছি। তুই কি চাস তোর জন্য সবাই বাসায় ফিরে চলে যাক? সরি বোন, আমাকে মাফ করে দে, আমার ভুল হয়েছে। তোরা আনন্দ কর, আমি চলে যাব। দেখ, আমি তোর একটা কথা বলি নাই, আমি বলছি একটু চুপ থাকতে পারিস না? কিভাবে চুপ থাকবো তুই বল? উনি আমার সাথে কি কি করেছে আর ওই মেয়েটা এসব কথা বলতে পারলো? ও তো আমার ভালোর জন্যই আমাকে নিয়ে গেছে। আর ও যদি এসব শুনে। রাধিকা আমার 2 গালে হাত দিয়ে চেপে ধরে বলল, লাদেন, আমার কথা শোন।
বল। মাথা ঠান্ডা হয়েছে? তুই বল। দেখ, আমি তোর জন্য ম্যাডামের মুখ থেকে কত কথা শুনছি। ওনাকে সব কিছু বলছি আমি তোর সম্পর্কে। সব শুনে উনি মন খারাপ করেছে। আজকে হয়তো তোকে বলছে বাইরের কারোর সাথে কথা না বলতে। ঠিক আছে, তুই বলবি না? এখানে আমরা ঘুরতে এসেছি, ঝগড়া করে লাভ আছে বল? দেখ, আমি কখনো ঝগড়া করি নাই। ম্যাডাম আমাকে উল্টাপাল্টা কথা বলে কেন? তুই যে ওনার গলায় হাত দিয়ে চেপে ধরলি, এখন যদি উনি পুলিশকে জানায় তোর কি হবে জানিস তো? রাধিকার কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, আমার আবার কি হবে রে? আর তোর কি মনে হয় পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে? এখনও 6 মাস হয়নি, এখনও উনি আমার বিয়ে করা বউ আছে, হয়তো এক্স বউ, কিন্তু বউ তো। ওনাকে যদি আমি গাছের সাথে বেঁধে পিটাই তাও কেউ কিচ্ছু বলতে পারবে না। আচ্ছা ভাই, বুঝলাম। তবে শোন, আমি কি বলি। বল। এখানে সবাই ঘুরতে এসেছে, এখন তুই কি চাস তোর জন্য সবাই ফিরে যাক? তুই আমার ফ্রেন্ড হয়ে আমাকে মিন করে এই কথাটা বললি, খুব কষ্ট লাগলো রে। এতদিন তো তুই কোনো কথা বলিস নাই। তোর জন্য আমি ম্যাডামের কত বকা শুনেছি। আমি চাই যে উনি তোর সাথে ভালো ব্যবহার করুক। আজকে তোকে যদি আমার সামনে বকা দেয় তাহলে আমার ভালো লাগবে বুঝি? আমার কি খারাপ লাগে না তুই বল? আজকে আমার জন্য তুই সব কিছু সহ্য করবি। এখানে আমরা ঘুরতে এসেছি, প্লিজ তোরা কোনো ঝামেলা করিস না। আমি মাথা নিচু করে বললাম, সবাই ভালো থাকুক দিন শেষে। ঠিক আছে, যা তুই তো এটাই চাস, যা। আমি কোনো কথা পর্যন্ত বলবো না। তুই বলবি আমি তোর কথা রাখবো না, এমন তো হতে পারে না। তবে একটা কথা জানিস রাধিকা, সবাই নিজের নিয়েই বিজি। তবে কষ্ট লাগে এই জায়গায়। কাছের মানুষগুলোর জন্য এত কিছু করি আর ওরাই আমার সাথে। রাধিকা আমার হাত চেপে ধরে বলল, মন খারাপ করিস না, আমি আছি না তোর সাথে। আর ম্যাডাম তোর সাথে বাজে কিছু করবে না দেখিস। তবে তুই কিন্তু উল্টাপাল্টা কিছু করিস না। আচ্ছা ঠিক আছে। রাধিকা আমার হাত ধরে বলল, তাহলে চল গিয়ে দেখি ম্যাডাম কি করছে। রাধিকা আমার হাত ধরে রিয়া ম্যাডামের সামনে নিয়ে গেল। তবে ভাবি এতক্ষণে হয়তো রিয়া ম্যাডামকে সব কিছুই বুঝিয়েছে। রাধিকা আমার হাত ছেড়ে দিয়ে বলল, লাদেন, ম্যাডামকে সরি বল। আমি মাথা নিচু করে বললাম, সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। রিয়া ম্যাডাম শুধু রাগে ফুঁসছে, কিছু বলছে না। রাধিকা এবার বলল, ম্যাডাম, আপনার সম্মান নিয়ে কথা বললে আপনার যেমন মনের ভিতরে আঘাত লাগে, ওরও ঠিক তেমন লাগছে। আর ও তো খারাপ কিছু বলেনি ম্যাডাম। আপনি ওকে এখানে থাকতে দিবেন না? ওর তো থাকার মতো ব্যবস্থা নিজেকে করতে হবে নাকি? এমন না যে ওর টাকা পয়সা নেই, এটা বুঝলেন না ম্যাডাম? ওর জন্য আমরা এখানে ঘুরতে এসেছি। ও যদি ইচ্ছে করতো তো মিটিং রুমে ও উল্টাপাল্টা কথা বলে প্রজেক্ট হাতছাড়া করতে পারতো, কিন্তু ও তো তা করেনি। আর আজকে ওর সাথে এমন করা হচ্ছে ম্যাডাম, যেখানে আপনার পরে ওর জায়গা আছে। এর পরেও তো আমরা কিছু বলছি না। আর কে কি বলবে ম্যাডাম? সবাই তো চাকরি নিয়ে ভয়ে আছে। তবে ম্যাডাম, আমি এখানে ভুল কিছু বলিনি, যেগুলো সত্যি কথা তাই বলেছি। কিছু মনে করবেন না আবার। রিয়া ম্যাডাম একেবারে রেগে চোখ লাল করে রাধিকার দিকে তাকালো। আমার কারণে রাধিকা বকা শুনবে কেন? আর আমি চাই না আমার কারণে কারো চাকরি চলে যাক। আমি ম্যাডামকে আবার বললাম, ম্যাডাম ভুল করে ফেলেছি, মাফ করে দেন। আর এমন হবে না, প্লিজ ম্যাডাম, এসব বাদ দেন। সবাই এখানে ঘুরতে আসছে, আমার জন্য কেন কোনো ঝামেলা হবে? তবে আশা করি ম্যাডাম এখানে আর কিচ্ছু হবে না। আমাদের কথার মাঝে মিষ্টি এসে বলল, ম্যাডাম, আপনাদের জন্য গাড়ি রেডি করা আছে, এখন আমাদের বের হতে হবে। আর ম্যাডাম, একটা কথা, সুন্দরবনের প্রাণী দেখার সময় কেউ কিন্তু গাড়ির ভেতর থেকে নামবেন না। আর যদি নিচে নেমে বলেন আমি একটা ছবি তুলবো, তাহলে কিন্তু বিপদে পড়বেন। আরেকটা কথা, ভুলেও সীমানার বাইরে যাবেন না। যদি কেউ ভেতরে চলে যায় তার কিন্তু মৃত্যু শিওর। এজন্য আমি আগে থেকেই কিন্তু সাবধান করে দিচ্ছি। রিয়া ম্যাডাম মিষ্টির কথা শুনে বলল, ঠিক আছে, সবাই তোমার কথা শুনছে। এই ছেলে, এই ব্যাগটা হাতে নাও। আমি ম্যাডামের কাছ থেকে ব্যাগটা হাতে নিলাম। থাক, কয়েকটাই তো দিন, একটু সহ্য করে নেব। ঝগড়া করে লাভ আছে কোনো? সবাই এখানে ঘুরতে এসেছে, ঝামেলা করার জন্য না।
গাড়ির ভেতর গিয়ে সবার সাথে বসে গেলাম। মিষ্টি এর মাঝেই আমার দিকে তাকিয়ে বলল, লাদেন শুনো। গাড়ির ভেতরে তো সবাই একসাথেই বসে আছি। মিষ্টি ডাক দিতেই সবাই মিষ্টির দিকে তাকালো। মনে মনে বললাম, এখন ডাক না দিলেও পারতো, এমনি এখন ম্যাডাম রেগে আছে। আমি মিষ্টির দিকে তাকিয়ে বললাম, বলো। মিষ্টি আমার হাতে একটা চকলেট দিয়ে বলল, এটা তোমার জন্য। তুমি তো আমাদের দেশি মানুষ, আর সমস্যা হলে বলবে, ঠিক আছে? এই কথা বলে মিষ্টি সামনে চলে গেল। রাধিকা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি চকলেট রাধিকার হাতে দিয়ে বললাম, একটু তুই খা কেমন, আমার এখন খেতে মন চাইছে না। রাধিকা চকলেট ফেলে দিয়ে বলল, কুত্তা, চুপ করে বসে থাকতে পারিস না? এত কথা বলিস কেন? আমি আর কিছু বললাম না, চুপচাপ বসে আছি। তবে মিষ্টি হঠাৎ করে আপনি থেকে আমাকে তুমি করে বলল কেন? হয়তো ভুলে বলে ফেলেছে। রিয়া ম্যাডাম আমাকে বলল, আমার ব্যাগ থেকে আমার ফোনটা দাও তো। আমি ব্যাগ থেকে ফোনটা ম্যাডামের হাতে দিলাম। রিয়া ম্যাডাম আশেপাশে ছবি তুলতে বিজি হয়ে গেছে, আর আমরা সবাই সুন্দরবনের প্রাণীগুলো আর পরিবেশ দেখছি। হঠাৎ করে রিয়া ম্যাডাম ড্রাইভারকে বলল গাড়ি থামাতে। ড্রাইভার মনে করেছে হয়তো পরিবেশ পছন্দ হয়েছে, এজন্য উনি এখান থেকে ভালো করে বাহিরের পরিবেশ দেখবে। এজন্য ড্রাইভার ম্যাডামের কথা মতন গাড়ি থামিয়ে দিল। তবে আশ্চর্যের বিষয় এইটা যে গাড়ি থামানোর পর ম্যাডাম দাঁড়িয়ে বলল, এখানে বসে বাইরের পরিবেশ দেখার মজা পাচ্ছি না, নিচে নেমে কয়েকটা পিক তুলতে হবে। ম্যাডামের কথা শুনে মিষ্টি সামনে থেকে বলল, ম্যাডাম ভুলেও এটা করবেন না। নিচে নামা নিষেধ, কারণ কখন যে কি হতে পারে কেউ বলতে পারে না। আর বনের প্রাণীগুলো মারাত্মক ভয়ঙ্কর। মিষ্টির কথা শুনে রিয়া ম্যাডাম বলল, তোমার কাজ হলো আমাদের ঘুরিয়ে দেখানোর আর নিরাপত্তা দেওয়া। বড় কথা হলো আমরা বেঁচে থাকলেই তো হবে নাকি। আর আমি আমার নিজের ভালো খুব ভালো করে বুঝি, আমার জন্য তোমার চিন্তা করতে হবে না, ঠিক আছে? আমি ম্যাডামের হাত ধরে বললাম, প্লিজ ম্যাডাম, নিচে নামবেন না। বোর্ডে খুব সুন্দর করে লেখা আছে এটা নিষিদ্ধ এলাকা, এখানে নামা নিষেধ। ওরা তো এমনি এমনিতে এখানে লেখে রাখেনি না, আপনি নিচে নামলে পরে দেখা যাবে। আমার হাত ছাড় তুই। কিন্তু ম্যাডাম। আমার হাত ছাড়তে বলছি না তোরে। আমি ম্যাডামের হাত ছাড়তে রিয়া ম্যাডাম আমাকে বলল, আমি কি একা একা নিচে নামবো নাকি? আমার সাথে তুইও নামবি, তুই আমার পিক তুলে দিবি। ভুলেও আমি নিচে নামবো না ম্যাডাম। আপনার যদি শখ থাকে তাহলে আপনি যান, আমি যাব না। আমি যাব না মানে? তুই যাবি, তোর ঘাড় যাবে। তাড়াতাড়ি নিচে নাম বলছি। রাধিকার দিকে তাকাতেই রাধিকা বলল, কি আর করবি, ম্যাডামের কথা তো শুনতে হবে নাকি? সমস্যা নেই, নিচে নেমে পড়। আর এখানে মনে হয়েছে তেমন কোনো সমস্যা হবে না, আমরা তো আর ভিতরে ঢুকছি না। মনে মনে বললাম, আজকে শিওর মরবো আমি। উনি তো আর একা মরবে না, নিজে তো মরবে, সাথে আমাকেও নিয়ে। কি আর করব, গাড়ি থেকে লাফ দিয়ে নিচে নেমে গেলাম। আমার সাথে ম্যাডামও নিচে নেমে আমার কাছে ফোনটা দিয়ে বলল, নে আমার কয়েকটা ছবি তুলে দে। কি আর করব ম্যাডাম, কথা তো শুনতেই হবে। আমি ওনার কথা মতন কয়েকটা পিক তুলে দিলাম। এর মাঝে রিয়া ম্যাডাম আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিচে সীমানার ভেতরে ঢুকে যাচ্ছে কাঁটাতার পেরিয়ে। মিষ্টি গাড়ি থেকে চিৎকার দিয়ে বলল, ম্যাডাম আপনি এটা কি করছেন? ভেতরের পরিবেশ যে কতটা ভয়ঙ্কর এটা তো আপনি জানেন না। প্লিজ ম্যাডাম, ঢুকবেন না। কিন্তু রিয়া ম্যাডাম আমাদের কারোর কোনো কথা শুনলেই না। জঙ্গলের ভেতর ঢুকে হাসি দিয়ে বলল, আজ পর্যন্ত তো কেউ সুন্দরবনের ভিতরে ঢুকতে পারে নাই, কিন্তু আমি ঢুকেছি। আমি প্রমাণ করে দিব যে এই সুন্দরবনে ঢোকার প্রথম মেয়ে আমি। এইদিকে মিষ্টি এখানকার নিরাপত্তা রক্ষায় কর্মীদের কল করে বলল এখানে তাড়াতাড়ি আসতে, আর আমি বোকার মতো নিচে দাঁড়িয়ে আছি। রিয়া ম্যাডামের যে এত সাহস, আজকে আমি ওনাকে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। তবে রিয়া ম্যাডাম ভেতরে গিয়ে ফেসবুকে লাইভ চালু করে যেই বললেন, গাইজ সবাই দেখো, আজকে আমি সুন্দরবনের ভেতরে ঢুকে গেছি, যেখানে আজ পর্যন্ত কেউ ঢুকতে পারে নাই। এই কথাটা বলতেই একটা বাঘ হুঙ্কার দিয়ে জঙ্গলের ভেতর থেকে বের হলো, আর এটা ম্যাডাম থেকে 10 হাত দূরে দাঁড়িয়ে আছে। রিয়া ম্যাডাম তো বাঘ দেখে ভয়ে কাঁপাকাঁপি আরম্ভ করলো। এইদিকে বাঘটা ধীরে ধীরে ম্যাডামের দিকে আসতে লাগলো। রিয়া ম্যাডাম কান্না করে বলল,
মিষ্টি প্লিজ আমাকে বাঁচাও, আমি ভুল করে ফেলেছি। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আর এখানে গাড়ি থেকে নামবো না। তুমি প্লিজ আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। আমার ভুল হয়ে গেছে, তোমার কথা শোনা আমার উচিত ছিল। ম্যাডামের কথা শুনে আমার একটু মায়া লাগলো। কেউ কি চাইবে নিজের চোখের সামনে নিজের বউয়ের মৃত্যু হয়ে যাক? দরকার পড়লে আমি মরে যাব, কিন্তু যে এক সময় আমার বউ ছিল তাকে কেন আমি মরতে দেব? আমি আর দাঁড়িয়ে না থেকে লাফ দিয়ে সীমান্ত পেরিয়ে সুন্দরবনের জঙ্গলের ভেতর ঢুকে গেলাম। ভেতরে নেমে এক দৌড়ে ম্যাডামের কাছে গিয়েই ম্যাডামকে কোলে নিয়ে নিলাম। রিয়া ম্যাডাম শুধু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তিনি বিশ্বাস করতে পারেন নাই যে তাকে বাঁচানোর জন্য আমি এগিয়ে আসব। রিয়া ম্যাডামকে কোলে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম। অন্যদিকে বাঘটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। মিষ্টি জোরে চিৎকার দিয়ে বলল, লাদেন তুমি ধীরে ধীরে হাঁটো, সাবধান, দৌড় দেবে না। রিয়া ম্যাডাম ভয়ে চোখ বন্ধ করে দিল। আমি কাঁটাতারের কাছে গিয়ে রিয়া ম্যাডামকে বললাম, আপনি তাড়াতাড়ি উপরে উঠে যান। আমার থেকে বাঘটা 3 হাত দূরে দাঁড়িয়ে আছে আর এমন একটা হুঙ্কার দিল, ভয়ে তো আমার অবস্থা শেষ। রিয়া ম্যাডামকে সবাই টেনে উপরে তুলছে। রিয়া ম্যাডাম উপরে উঠতেই আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি উপরে উঠে আসো। এই কথা বলে যেই রিয়া ম্যাডাম আমার হাত ধরবে, কিন্তু তিনি তখন একটা হাসি দিয়ে বলল, এতদিন পর আমার আইডিয়া কাজে লাগলো। এই বলে রিয়া ম্যাডাম আমার বুকের উপর জোরে একটা লাথি দিয়ে বলল, টাটা, বাই বাই, ভালো দেখো বাঘের পেটে, কেমন? আর হয়তো কখনো দেখা হবে না। আমাকে লাথি দিতে দেখেই রাধিকা জোরে চিৎকার দিয়ে বলল, ম্যাডাম, আপনি এটা কী করলেন? যে আপনাকে ভিতর থেকে বাঁচিয়ে এখানে নিয়ে আসছে তাকে আপনি মারতে দিলেন? রিয়া ম্যাডাম রাধিকার কথা শুনে হু হু করে হাসতে লাগলো। আমি নিচে পড়ে ম্যাডামের দিকে তাকিয়ে কান্না করে দিলাম। যার জন্য এত কিছু করলাম, মনের ভিতর একটা ধারণাই ছিল যে একদিন হলেও উনি আমাকে মেনে নেবেন, কিন্তু এক মুহূর্তেই সব কিছু নষ্ট হয়ে গেল। আমি ভাবতেও পারি নাই রিয়া ম্যাডাম আমার সাথে এমনটা করবেন। ওনাকে বাঁচানোর জন্য আমি আমার নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে চেয়েছিলাম, আর উনি কি না আমাকে লাথি মেরে ভেতরে ফেলে দিল। আমার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। বাঘটা আমার কাছে চলে আসলো। এই মুহূর্তে উদ্ধারকর্মীরাও চলে আসছে। বাঘটা আমার কাছে এসে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। নিজেকে যতটুকু বাঁচানো সম্ভব আমি ততটুকুই করলাম। বাঘটাকে ধরে সামনে ফেলে দিলাম। আমার ডান হাতের উপর নখ দিয়ে জোরে আছড় দিয়েছে, যার কারণে হাত থেকে রক্তও বেরোচ্ছে। উদ্ধারকর্মীরা কি যেন অস্ত্র নিয়ে ভেতরে ঢুকে গেল, আর বাঘের দিকে মাংস ছিটিয়ে দিতেই বাঘটা খেতে বিজি হয়ে গেল। আর ওই সুযোগে ওরা আমাকে টেনে বাহির করে নিল। আমি হাত চাপ দিয়ে ধরে আছি, হাত থেকে প্রচুর রক্ত বেরোচ্ছে। মিষ্টি আমাকে দেখে একটা ফার্স্ট এইড বক্স নিয়ে দৌড়ে আমার দিকে আসতে লাগলো। আমার হাত পরিষ্কার করে ব্যান্ডেজ করিয়ে দিল। উদ্ধারকর্মীরা রিয়াকে ডাক দিয়ে বলল, এই মেয়ে এখানে আসো। রিয়া ভুলেও আমার দিকে তাকাইলো না। ও এসে উদ্ধারকর্মীদের বলল, জি বলেন, কি বলবেন? উদ্ধারকর্মীরা বলল, আমরা দূর থেকে দেখছি আপনি ওকে লাথি মেরে ভিতরে ফেলে দিচ্ছেন, কেন এমন করলেন? রিয়া বলল, আপনারা হয়তো কোথাও ভুল করছেন, ওকে তো আমি চিনি না, আর ও আপনাদের মতো আমাকে বাঁচাতে এসেছিল, কিন্তু বেচারা নিজেই ভেতরে পড়ে গেল। আর আপনারা দেখেছেন আমি এক পা এগিয়ে দিয়েছিলাম যাতে ও উপরে উঠে আসতে পারে, কিন্তু ও নিজেই ভেতরে পড়ে গেল। আর এখানে আমারই বা কী দোষ আছে? আমি শুধু রিয়া ম্যাডামের মুখের উপর তাকিয়ে আছি। একটা মানুষ কতটা পাষাণ হলে এমন মিথ্যা কথা বলতে পারে? ছি ছি, যাকে আমি বিশ্বাস করতাম আজকে সে আমার সাথে বেইমানি করলো। এতদিন যা অপমান করলো সেগুলো হয়তো মানা যায়, তবে আজকে আমার সাথে যা যা করলো এর জন্য ওর পস্তাতে হবে। উদ্ধারকর্মীরা বলল, আমরা তো মনে করছি ও আপনাদের সাথে আসছে। আর সরি আপনাকে বিরক্ত করার জন্য, যান আপনারা গিয়ে ঘুরেন, তবে কেউ কিন্তু গাড়ি থেকে নামবেন না। এই কথা বলে রিয়া ম্যাডাম গাড়ির ভিতরে চলে গেল। মিষ্টি আমার দিকে তাকিয়ে বলল, কিভাবে একটা মানুষ এত পাষাণ হতে পারে? আমার তো ধারণা ছিল না যে তোমার বস। আমি কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে আছি। মিষ্টি বলল, আপনি রুমে যান, আমি ওদের ঘুরিয়ে আসছি। মিষ্টি ওদের সাথে চলে গেল। আজকে সবাই শুধু আমার দিকেই তাকিয়েছিল, কেউ এগিয়ে আসে নাই আমার দিকে। মানুষকে আমরা যতটাই আপন মনে করি, মানুষ আমাদের ততটাই কষ্ট দেয়। একজন উদ্ধারকর্মী আমাকে বলল, স্যার,
আপনার সাহসের প্রশংসা করতে হয়। একটা মেয়ে আপনার জন্য বেঁচে গেল, আর এখানেই ঘোরার সময় সাবধান থাকবেন। এই চলেন, আমরা আপনার বাসায় পৌঁছে দিই। উদ্ধারকর্মী আমাকে আমার রুমের সামনে দিয়ে গেল। আমি রুমের সামনে গিয়ে চুপচাপ নিচে বসে কান্না করতে লাগলাম। আজকে আমি নিজের মনকে মানাতে পারছি না। যার জন্য এত কিছু করলাম, আজ সে আমার পিছনে ছুরি ঢুকিয়ে দিল। আমি তো উনাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলাম, কিন্তু উনি কিভাবে আমার বুকে লাথি দিতে পারলো? কিভাবে আমাকে বাঘের মুখে লাথি মেরে ফেলে দিল? আমি চিন্তাও করতে পারছি না উনি আমার সাথে কিভাবে এমনটা করতে পারলো। হয়তো উনি আমার উপর প্রতিশোধ নিতে এত কিছু করেছে। তবে আজকে যা করলো আমার সাথে, আমি শার্টটা খুলে নিচে ফেলে দিলাম। জোরে একটা চিৎকার দিয়ে বললাম, আমি আমার মায়ের কসম করে বলছি, আমি তোরে ছাড়বো না। তোরে এমনভাবে আমি শাস্তি দিব, নিজেই মরতে চাইবি কিন্তু পারবি না। আমি আমার মায়ের কসম করে বলছি, আমি যতদিন বেঁচে আছি তোরে আমার দেখার আছে। তুই আমার সাথে আজকে যা করলি, আমার বিশ্বাস উঠে গেছে তোর উপর থেকে। তোরে আমি এমন অবস্থা করব, রাস্তায় পড়ে কান্না করবি। আর যদি তোরে আমি কিছু করতে না পারি, তাহলে নিজের বুক নিজেই ছুরি ঢুকাবো এবং মারা যাব, এই বলে দিলাম। আর এইটাই আমার ওয়াদা। নিচে বসে বসে এইসব চিন্তাই করছি। কোনোভাবেই নিজের মনকে বোঝাতে পারছি না। শুধু বারবার একটা কথাই মাথায় ঘোরাঘুরি করছে যে রিয়া ম্যাডাম আমার সাথে কিভাবে এত বড় বেইমানি করতে পারলো। আজকে তো আমি না থাকলে উনি মারাও যেতে পারত। অফিসে তো কত স্টাফ ছিল, কেউ তো আর তার দিকে এগিয়েও গেল না। আমি গিয়েছিলাম ভালো মনে করে, ভেবেছিলাম যাই হোক, উনি তো একসময় আমার বউ ছিলেন, উনাকে বাঁচানো আমার কর্তব্য ছিল। কিন্তু উনি আমাকে উল্টা লাথি মেরে ফেলে দিলেন। আমি আমার মনকে কোনোভাবেই মানাতে পারছি না। কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ করে গাড়ির শব্দ শুনলাম। হয়তো সবাই চলে আসছে, আর ওরাও সবাই গাড়ি থেকে নেমে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। সবার আগে মিষ্টি আমার সামনে দৌড়ে এসে বলল, আপনি ঠিক আছেন তো দেশি? মিষ্টির হাত ধরে আমি উপরে উঠলাম। অফিসাররা সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি রাধিকার দিকে তাকিয়ে বললাম, এই না হলো আমাদের বন্ধুত্ব? হ্যাঁ, খুব হাসি পায়। রিয়া ম্যাডাম আমাকে দেখে হাসতে হাসতে ভেতর থেকে আমার দিকে এগিয়ে এসে বলল, ইস, আজকে কি ভুলটাই না করলাম। হ্যাঁ, আমি রাগে রিয়া ম্যাডামকে বললাম, এই শালি, তুই আমার সাথে কথা বলবি না। ও মা, তাই নাকি? আমি তো তোরে মারার জন্য নিচে ফেলেছিলাম, কিন্তু কিভাবে যে তুই বেঁচে গেলি এটাই বুঝলাম না। আমি রিয়া ম্যাডামের কথা শুনে শক্ত করে মুঠি দিয়ে বললাম, হালির বাচ্চা হালি, তোরে আমার দেখা আছে। 2 টাকার নষ্ট মেয়ে, তোরে যে আমার কি অবস্থা করব এর কোনো হিসাব নেই। আমি কসম করে বলছি, তোরে আমি আমার পায়ের নিচে রাখবো। এমন সময় আসবে আমার পা ধরে তুই কান্না করবি। আর যদি এটা না করতে পারি, তোর আমাকে মারতে হবে না, আমি নিজে আত্মহত্যা করব। কিন্তু 2 টাকার নষ্টা মেয়েকে আমার দেখার আছে। আমার কথা শুনে আবির এগিয়ে এসে বলল, তুই আর যাই কিছু বল, কিন্তু ম্যাডামকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবি না। উনি আমাদের অফিসের বস, তুই ওনাকে উল্টাপাল্টা কথা বলবি আর আমরা ছেড়ে দেবো বুঝি তোরে? হ্যাঁ, এমনিতেই তো রাগে শরীর ফেটে যাচ্ছে, কিছু করতেও পারছি না। এর মাঝে আবার আবির এগিয়ে আসলো, তাও আবার রিয়া ম্যাডামের হয়ে কথা বলছে। রাগে চোখ লাল করে বললাম, কুত্তার বাচ্চা, এখান থেকে দূরে যা, নইলে খুব খারাপ হবে কিন্তু। আবির আমার গলায় হাত দিয়ে চেপে ধরে বলল, কিরে, এই কুত্তার বাচ্চা কাকে বলিস? রাস্তার ছেলে কোথাকার? শরীরে যত জোর ছিল সবটা দিয়ে দিলাম আবিরকে একটা লাথি খেয়ে আবির দূরে ছিটকে পড়ল। আবির উঠে যেই আমার দিকে আসবে, তখনই রাধিকা সহ কয়েকজন ওকে ধরে ফেললো। আমি রিয়া ম্যাডামের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বললাম, তোরে আমি খাইছি। আর আবির কি বলল, তোরে? আমি তোর সাথে উল্টাপাল্টা কিছু বলতে পারবো না, তুই তো এখনও আমার বউ। তোরে তো সত্য মতে এখনও ডিভোর্স দেওয়া হয়নি। আজকে তোরে আমি মেরে কি অবস্থা করি দেখ। এমন কোন বাপের বেটা আছে যে আমাকে আটকে দেখাবে? ডাক দে তারে। আমার বউকে আমি মারবো, দেখি কোন শালা কি বলে। প্যান্ট থেকে বেল্ট খুলে দিলাম রিয়া ম্যাডামের গায়ে বসিয়ে। উনি চিৎকার দিয়ে বলল, ও মা গো, আমি শেষ। যেই আবার আরেকটা আঘাত করব, তখনই মিষ্টি আমার পেছন থেকে জড়িয়ে ধরে আটকিয়ে বলল, লাদেন প্লিজ, এখানে কোনো ঝামেলা করবেন না। এর ভেতরে নিরাপদ কর্মীরা চলে আসলো। ওরা আসতে রিয়া ম্যাডাম কান্না করতে করতে ইচ্ছে মতন আমার বিরুদ্ধে যা বলার বলতে লাগলো। শেষে ওরা এসে আমাকে বলল, জানেন তো, অচেনা মেয়ের গায়ে হাত দেওয়া কি অপরাধ হতে পারে?
তাও আবার বেল্ট খুলে আঘাত করছো। এখন জেলে বসে বসে জেলের ভাত খেয়ে পড়বে। আমি বোকা সুরে হাসি দিয়ে বললাম, তাই নাকি? আপনারা আমাকে জেলে নিয়ে যাবেন? এতই সহজ? 1 মিনিট দাঁড়ান। আমি ফোনটা বের করে আপুকে কল দিলাম। আপু ফোন রিসিভ করে বলল, লাদেন বল। আপু বাবার কাছে ফোনটা দে তো। কি করবি? আমি রেগে বললাম, বাবার কাছে ফোনটা দিতে বলছি, তুই বাবার কাছে ফোনটা দে, এত কথা বলিস কেন? আপু আর কিছু বলে নাই ভয়ে। ওপাশ থেকে বাবা বলল, হ্যালো রাদেন। বাবা, আমার আর রিয়ার বিয়ের কাগজগুলো তোমার কাছে আছে না? ওগুলো একটা পিক তুলে দাও। রিয়াকে বাবা? তোমার লন্ডনী বৌমা। কিন্তু ওর সাথে তো তোর। বাবা, আমি এত কথা শুনতে চাই না, তোমাকে যেটা বললাম সেটাই করো প্লিজ। আচ্ছা দিতেছি। বাবারে, আমার ভুল হয়ে গেছে, তুই প্লিজ বাড়িতে আয়। খুব তাড়াতাড়ি আসবো বাবা, এই নিয়ে চিন্তা করো না। আর তোমার উপর আমার কোনো রাগ নেই। আচ্ছা বাবা, পরে কল দিবনে, এখন রাখি। এই কথা বলে কলটা কেটে দিলাম। পিকগুলো আসতেই নিরাপত্তা কর্মীদের দেখিয়ে বললাম, এই যে দেখেন, এই মেয়ে আমার বিয়ে করা বউ। আর আমি মনে করি আপনাদের কোনো আইনে নেই যে আমি আমার বউয়ের উপর হাত তুলতে পারবো না। নিরাপত্তা কর্মীরা শুধু বলল, আর যাই করেন রুমের ভিতরে করেন, এখানে এভাবে বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। শুধু আপনাদের ভালোর জন্য সবার যেন ক্ষতি না হয় সেই দিকেই খেয়াল রাখবেন। জি স্যার, ধন্যবাদ। ওরা চলে যেতে রিয়া কাঁধে হাত দিয়ে কান্না করতে করতে বলল, আমার বাবা পর্যন্ত কোনোদিন আমার গায়ে হাত তোলে নাই, আর আজকে তুই আমাকে মারলি, আবার বউয়ের পরিচয় দিস আমাকে। তোরে আমি আজকে মারতে চেয়েছিলাম, কিন্তু পারি নাই। আর যদি কোনোদিন আমি সুযোগ পাই, তাহলে তোরে আমি কুড়াল দিয়ে কুপিয়ে মারবো, এই বলে দিলাম। আমিও বললাম, তুই যা পারিস কর। তোর অহংকার যদি আমি কমাতে না পারি, তাহলে বলছি না আমি আত্মহত্যা করব। যাই করিস না কেন, দিন শেষে তো আমার অফিসেই যাবি। সে গেলে তো যাবই, সাইন করছি তো যেতেই হবে। তবে দেখা তো যাবে কে কত দূরে যেতে পারে। রিয়া মিষ্টিকে রেগে বলল, মিষ্টি, আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে। এখানে কারো কোনো কাজ করতে হবে না। তোমাকে তো আমাদের সেবার জন্য দেয়া হয়েছে, সো আমাদের সাথে থাকবে। আমরা যা বলবো তাই করবে। আমি মিষ্টির দিকে তাকিয়ে বললাম, আমি তো দেশি মানুষ, সবাই আমাকে ছেড়ে দিল ঠিকই, কিন্তু মিষ্টি, আশা করি তুমি যাবে না। এক কাজ করো, তোমার বসকে ফোন করে বলে দাও আমি কয়েকদিন ছুটি নিয়ে সুন্দরবন ঘুরে দেখব। স্যার, আমার জায়গায় অন্য একজনকে পাঠিয়ে দেন। মিষ্টি আমার দিকে আবার চকলেট এগিয়ে দিয়ে একটা হাসি দিল আর বলল, আপনি আমার দেশি মানুষ, আপনাকে ছেড়ে কিভাবে চলে যাব? আর আমি তো মিথ্যা কথা বলেছি। আমি এখানে কর্মচারী, কে বলল? আমি এখানকার ম্যানেজার, আমার কথায় সব কিছু হয়। আমার বস তো শুধু ঘুরে ঘুরে দেখে আমাদের কাজগুলো। এখানে আমি যা বলবো তাই হবে। আপনি চিন্তা করেন কেন? আমি আপনার সাথে আছি না? আমি মিষ্টির হাত থেকে চকলেট নিয়ে রিয়াকে উদ্দেশ্য করে বললাম, এখানে অনেকেই আছে অহংকারী মেয়ে, মনে করে যেন তাদের কথা মতোই সব কিছু হবে। আমার কথা শুনে রিয়া শুধু রাগে ফুলতে লাগলো, কিছু বলছে না। তবে ভিড়ের ভেতর থেকে রাধিকা এগিয়ে এসে আমার হাত ধরে বলল, আমাকে মাফ করে দে। তোর সাথে একই হাত ধরে আমার পথ চলা, আর আজকে তোকে এত অপমান করলো, আমি কিছুই করতে পারলাম না। চাকরির গুলতি মারি, যে চাকরি আমার বন্ধুকে অপমানিত করে, সে চাকরি না হয় নাই করলাম। রাধিকার কথা শুনে আবির এগিয়ে এসে বলল, রাধিকা, তুমি এসব কি বলছো? রাধিকা ঠাস করে আবিরের গালে চড় বসিয়ে দিল। আজকে থেকে তোর সাথে আমার ব্রেকআপ। তুই আমার বেস্ট ফ্রেন্ডের গলায় হাত দিয়ে চেপে ধরলি, এত বড় সাহস তোর? তোর মতো বয়ফ্রেন্ড দরকার নেই আমার। দেশে কি ছেলে কম আছে রে? বয়ফ্রেন্ড গেলে বয়ফ্রেন্ড পাবো, কিন্তু বেস্ট ফ্রেন্ড গেলে বেস্ট ফ্রেন্ড কখনো খুঁজে পাবো না। লাদেন, প্লিজ আমাকে মাফ করে দে। রাধিকার কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ও কি বলল আজকে? আর আমি রাধিকাকে ভুল বুঝেছি? রাধিকার চোখের পানি মুছে বললাম, থাক, আমার জন্য কান্না করিস না, আমি আছি না তোর পাশে। ছেড়ে যাব কেন? আবির শুধু বোকার মতন দাঁড়িয়ে আছে। মিষ্টি রিয়া ম্যাডামকে বলল, আজ থেকে আরেকজন আমার জায়গায় আপনাদের সাহায্য করবে। এখন আপনারা যেতে পারেন। আর যদি কোনো অভিযোগ থাকে আমাকে জানাবেন, ঠিক আছে? আমরা তিনজন মিলে সামনে হাঁটতে লাগলাম, আর ওরা সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে।
রুমে যাওয়ার পর বিছানার উপর গিয়ে বসলাম। চুপ করে বিছানার এক কোণায় মাথা নিচু করে বসলাম। আমরা মাঝে মাঝে যা চাই তা পাই না। ভালোবেসে গার্লফ্রেন্ড হারালাম, আর গার্লফ্রেন্ডের জন্য বাড়ি ছাড়লাম। এখন আবার বইয়ের জন্য জীবন থেকে আনন্দের মুহূর্তগুলো হারিয়ে ফেললাম। এই না হলো জীবন। আমার থেকে কুত্তার জীবন ভালো আছে, আমি এটাই মনে করি। আচ্ছা, শান্তি কবে হবে? আমি মরলে কি শান্তি হবে? হয়তো হবে। রাধিকা আমার মাথায় হাত দিয়ে বলল, কি রে, কি চিন্তা করিস? কি আর চিন্তা করব, এখানে আসছিলাম একটু ঘুরতে, ভেবেছিলাম এখানে এসে সবার সাথে মজা করব। মজা তো করতে পারলাম না, উল্টো সবার সাথে ঝগড়া করছি। ও এ কথা, ধুর, এ নিয়ে এখন আর এত চিন্তা করিস না। মন খারাপ করলে কি হবে? রাধিকা শোন, আমার জন্য তোর ক্ষতি হবে এটা আমি চাই না। দেখ, তুই আমার ফ্রেন্ড, আমি তোরে এমনিতেও ছেড়ে যাব না। এত চিন্তা করিস না। আমার জন্য তুই চাকরি ছাড়বি কেন? আর আবিরের সাথে তোর এটা করা ঠিক না। কি ঠিক আর কি ভুল এটা আমি ভালো করেই জানি, তো শেখাতে হবে না। এমনি রিয়া ম্যাডাম তোর সাথে খারাপ ব্যবহার করছে, এর মাঝে ও এসে আবার রিয়া ম্যাডামের হয়ে কথা বলে। সাহস কত দেখছোস? কেউ কি চায় নিজের চাকরি চলে যাক? এর জন্য হয়তো বসকে খুশি করার জন্য ও আমার সাথে এমনই করেছে। আমাদের কথার মাঝে মিষ্টি বলল, রাধিকা আপু, তোমরা বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। রাধিকা মিষ্টিকে বলল, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব বলার মতো ভাষা নেই। তুমি আজকে আমাদের জন্য যা করলে না, সত্যি আমার দেখে খুব ভালো লাগছে। আমি মিষ্টির দিকে তাকিয়ে বললাম, আমার জন্য করবে না তো কার জন্য করবে? আমি ওর দেশি মানুষ না। যদি রিয়ার পক্ষ নিয়ে কথা বলতো তাহলে ওর চুল আমি ছিঁড়ে ফেলতাম না। আমার চুল আপনি ছিঁড়বেন? আপনার সাহস আছে? সাহস আছে নাকি? দেখতে চাও কি? হয়েছে, আর ঢং করতে হবে না। আপনি এখানে বসে থাকেন, আমি খাবার নিয়ে আসছি। মিষ্টি শোনো, এবার তুমি আরেকবার আপনি তুই কতভাবে বলবে? হ্যাঁ, হয় তুই নাহলে আপনি বলে ডাকবে, ঠিক আছে? মিষ্টি মুখ বাঁকিয়ে বলল, আমার যা ইচ্ছা তাই বলে ডাকবো। আপনার কোনো সমস্যা? না, আমার আবার কেন সমস্যা হবে? তাহলে চুপ করে বসে থাকেন। এই কথা বলে মিষ্টি চলে গেল। এবার রাধিকা আমাকে বলল, তাহলে এখন তুই কি করবি চিন্তা করলি? অনেক বড় কিছু করব, তবে ওর সাথে এমন কিছু করব যা ও চিন্তাও করতে পারবে না। তা কি করবি শুনি, একটু বল তো। তোর বাবা কোথায় চাকরি করে বলতো? কেন, কি করতে চাস? ওনার সাথে দেখা করতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা দরকার আছে। তাহলে কি যাবি বাবার কাছে? যাব। এখান থেকে ঘুরে ফিরে পরের দিনই তোর বাবার সাথে দেখা করব। আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে বলে দিব যে আমরা আসছি। আমি কি ভেতরে আসবো? আরে মিষ্টি, তোর রুম, তোদের বাসা, তুই আসবি না তো কে আসবে? মিষ্টি আমাদের সামনে খাবার রেখে বলল, নে আগে খেয়ে নে, অনেক কথা হয়েছে। আমি খেতে খেতে বললাম, রাধিকা দেখ, আমি আবারও বলছি, আমার জন্য তোর ঝগড়া করতে হবে না। তুই ওদের সাথে মিলেমিশে থাকতে পারিস। তুই যদি আর একবার এ বিষয়ে কথা বলিস না, তোর আমি 12টা বাজাবো। আচ্ছা বাবা, সরি, তোর যা ইচ্ছা হয় তুই তাই কর। খাবার শেষ হওয়ার পর মিষ্টি রাধিকাকে বলল, আপু, আপনি আমার সাথে চলেন, এখন থেকে আপনি আমার সাথে থাকবেন। এই কথা বলে মিষ্টি রাধিকাকে নিয়ে চলে গেল। যাওয়ার আগে রাধিকা বলে গেল, সাবধান, এখন আর কোনো ঝগড়া করবি না, ঠিক আছে? ওরা যাওয়ার পর আমি দরজা বন্ধ করে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে। এর মাঝেই দরজার বাহির থেকে মিষ্টি বলল, লাদেন ভেতরে আছো নাকি এখনো ঘুমে? মিষ্টির কথা শুনে আমি দরজা খুলে দিয়ে বললাম, আয় ভেতরে। মিষ্টি ভেতরে ঢুকে সোফায় বসতে বসতে বলল, তা ঘুমিয়েছিলি এতক্ষণ? হুম। আচ্ছা শোনো, কালকে আমরা এক জায়গায় ঘুরতে যাব, তবে এখনো একটা কাহিনী বাকি আছে। এখন আবার কি বাকি আছে? কালকে গেলে দেখতে পারবি। এসব এখন বাদ দে। মিষ্টি শোন, আমি কি বলি। বলেন, আমি শুনছি। আচ্ছা, তুই এত সুন্দর কেন? মিষ্টি আমার কথা শুনে একটু লজ্জাই পেল, কিন্তু খানিকক্ষণ পরে বলল,
থাক, আমাকে আর পাম দিতে হবে না। বউ রেখে কি আর কেউ অন্য মেয়ের প্রশংসা করে? আমার আবার বউ কোথায় দেখলি তুই? থাক থাক, এখন আর মিথ্যা কথা বলতে হবে না। তখন তো বিয়ের কাগজপত্রগুলো বের করে দেখিয়েছিলে। ও এই কথা। আরে শোন, ওকে আমি বাবার জোরাজুরিতে বিয়ে করি, কিন্তু বিয়ে করেছি ঠিকই, ওর গায়ে হাত পর্যন্ত দিতে পারি নাই এখনো। ও তো বিয়ের পরের দিনই এসে আমার কাছ থেকে ডিভোর্স পেপার সাইন দিয়ে নিয়ে গেছে। এখন শুধু 6 মাস বাকি, পরে ওর সাথে সত্যি সত্যি ডিভোর্স। আপনার বাবা আপনার সাথে এমন কেন করলেন? আমার বাবা খুব রাগী মানুষ, উনি যা বলেন তাই করেন, এজন্যই আমার বিয়ে করতে হয়েছে। তার মানে এই মেয়ে আপনার বউ ছিল? বাদ দে, এসব কথা বলে আমি আর সময় নষ্ট করতে চাই না। আপনি তখন বললেন যে ওর উপর আপনি প্রতিশোধ নেবেন। তবে আমার এতটা খারাপ লাগছে তখন দেখলাম ওই মেয়ে আপনাকে লাথি মেরে নিচে ফেলে দিল। আমি হাসি দিয়ে বললাম, আজকে তো শুধু ও আমাকে লাথি দিয়েছে, কিন্তু যদি কোনোদিন ও সুযোগ পায় না তাহলে আমার বুকে ছুরিও ঢুকিয়ে দিবে। তবে এখন অনেক বড় একটা কিছু করব। আমি কি এখন যাব? এত তাড়াতাড়ি গিয়ে কি করবি? আর রাধিকা কোথায়? ও তো রুমে বসে ফোন নিয়ে বিজি। একটু পর পর ওই ছেলে ওকে কল দিচ্ছে, এজন্য আমি উঠে চলে আসছি। ভালো কাজ করছো। আচ্ছা মিষ্টি, তোরে একটা কথা বলবো। জি, বলতে পারেন। তোর কি বয়ফ্রেন্ড আছে? আরে কি যে বলেন না আপনি! কাজ করতে করতে জীবন শেষ, আবার এসব আজব জিনিস রেখে কি করব? হঠাৎ করে কেউ যদি তোরে বলে যে সে তাকে পছন্দ করে, তাহলে কি করবি? আমার কথা শুনে মিষ্টি একটু লজ্জা পেয়েই বলল, তখনের বিষয় তখন দেখা যাবে। মনে হচ্ছে যেন আমার কথা শুনে তুই লজ্জা পেলি। আপনাকে বলেছে আমি লজ্জা পাচ্ছি, আর আপনি কি এমন বললেন যে আমি লজ্জা পাচ্ছি? হঠাৎ কোনো একদিন বলেই দিব, কিন্তু এখন নতুন কিছু চিন্তা করিস। তা কি বলবেন শুনি? এই তো বলবো যে তুমি খুব সুন্দর, আমি তোমার প্রেমে পড়েছি, তোমার মতন মেয়ে পেলে আর কিচ্ছু লাগবে না, তুমি লক্ষ্মী বউ হবে, এসব বলবো। জান, আপনি যে কি কথা বলেন! কেন, আমি কি উল্টাপাল্টা কথা বলছি নাকি? উল্টো পাল্টা না হলেও অনেক পাকনা পাকনা কথা বলেন আপনি। তোমার মোবাইলটা দাও তো একটু। কেন, ফোন দিয়ে কি করবেন? আর তুই থেকে তুমি কেন? আমার যখন যা ইচ্ছে তাই বলবো, এখন ফোনটা দাও। কি করবেন এটা তো বলেন। আমি মিষ্টির চোখের দিকে তাকিয়ে বললাম, আমি কি করব, তুমি কি বুঝো না? মিষ্টির চোখ নিচু করে বলল, আপনি এমন কেন বলেন? কেমন আমি, বলো শুনি। মিষ্টি আমার হাতে ফোন দিয়ে বলল, না না, আমি এত কিছু বলতে পারবো না। মিষ্টির কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে সেভ করে বললাম, যদি কল আসে তো ফোনটা রিসিভ করবেন ম্যাডাম। নাকি আমার মতন কেউ এভাবে আপনার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে নিয়েছে? সাহস আছে কারো আমার ফোন আমার অনুমতি ছাড়া হাতে নেবে? তাহলে আমাকে দিলে কেন? আরে আপনার হিসাব তো আলাদা। যেন বল শুনি। মিষ্টি দাঁড়িয়ে দরজার কাছে গিয়ে বলল, আপনি এত কথা বলেন কেন? একটু চুপ থাকতে পারেন না? আমাকে একা রেখে চলে যাবে? আমি আবার কোথায় যাব? এই যে রুমে চলে যাচ্ছেন। তো আপনাকে কি আর ঘুম পাড়িয়ে দিতে হবে নাকি? দিলে তো ভালোই হয়। পা ভেঙে দিব একদম, চুপচাপ ঘুমিয়ে পড়েন। এই কথা বলে মিষ্টি হাসতে হাসতে চলে গেল। বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছি, আজকে যদি আমার বউ আমাকে মেনে নিত তাহলে ওর সাথে কতই না জমিয়ে প্রেম করতে পারতাম। কিন্তু ও আমার মন থেকে উঠে গেছে। একবার মন থেকে যে উঠে যায় তার কথা আমি দ্বিতীয়বার আর চিন্তা করি না। তবে এখন চিন্তা ভাবনা করছি, যদি আমার এখন আরেকটা বিয়ে করতে হয় তাহলে মিষ্টিকেই করব। ও মেয়েটা যেমন হোক আমার কথা তো শুনে, তবে আর যাই কিছু বলি না কেন, সত্যি ওর মনটা অনেক ভালো। এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালে সূর্যের আলোয় ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে একটু বাহিরে হাঁটতে বের হলাম। রুম থেকে বের হয়ে একটু সামনে গিয়ে দেখি রিয়া ম্যাডাম হাঁটাহাঁটি করছে। সকালে আমার সামনে এসে রিয়া ম্যাডাম একবার দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, মনে হয় আজকের দিনটাই খারাপ যাবে, কেন যে সকালে বের হতে গেলাম। আমিও কম কি, ও বলতে পারলে আমি বলতে পারবো না? আমি জোরেই বললাম, যেই না চেহারা কুত্তা দেয় না পাহারা, আবার এই চেহারা নিয়ে অহংকার করে। থাক থাক, এত কিছু বলে লাভ নেই, পরে আবার কান্না করে দিবে। কালকে এক আঘাতেই কেমন যেন কান্না করে দিচ্ছে। আর একদিন যদি গাছের সাথে বেঁধে
পিটাই তাহলে কি অবস্থা হবে? আমার তো মাঝে মাঝে খুব হাসি পায়। আমার কথা শুনে রিয়া ম্যাডাম জায়গায় দাঁড়িয়ে গেল, আমার দিকে তাকিয়ে বলল, কিরে, তুই কি আমাকে কথাগুলো বললি? আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, এই মেয়ে তুই কে? তোরে তো আমি চিনি না। আর আমারে কি কুত্তা কামড় দিছে যে তোরে দেখে আমার এসব কথা বলতে হবে? আচ্ছা, আমি যে তোরে এত অপমান করি, এরপরেও কিভাবে তুই আমার সামনে আসলি? তোর কি এতটুকু লজ্জা শরম নাই? ছেলে মানুষের আবার কিসের লজ্জা? আমরা তো চাইলে প্যান্ট খুলে আন্ডার প্যান্ট পরেও ঘুরতে পারি, কে কি বলবে? আমরা চাইলে যাই করতে পারবো, তোর মতন মেয়েরা কি তাই পারবে রে? কিছু কিছু মানুষ নিজেকে আবার অফিসের বস দাবি করে। আমার তো মনে হয় কোনো কোনো মানুষের ভেতরে অফিসের বস হওয়ার তো দূরের কথা, অফিসের পিয়ন হওয়ারও যোগ্যতা পর্যন্ত নেই। হঠাৎ করে পিছন থেকে রাধিকা আমার হাত টেনে ধরে বলল, কি রে, তুই এখানে কি করিস? চল চল এখন এখান থেকে, সকালে নাস্তা করে আসি চল। রিয়া রাধিকাকে দেখিয়ে বলল, দেখো রাধিকা, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, আর তুমি আমাদের সাথে এসেছো, আমাদের সাথে যাবে, সব কিছু নিজ দায়িত্বে করবে। তোমার বাবার সাথে আমার কথা হয়েছে, উনি বলেছেন তুমি হয়তো ভুল করেছো। থাক, এসব কথা বলে আর সময় নষ্ট করতে চাই না। আজকে বিকেলে আমরা রওনা দিব, পরে ওই সেই দিনের মতো হোটেলে থেকে রাতটা পার করে চলে যাব। আর আমার অফিসে যদিও একটা পিয়ন চাকরি করে, তবে সে আমার অফিসের কেউ। ঝগড়া থাকলে আমাদের মাঝে আছে, তাই বলে অফিসের স্টাফেদের মাঝে না। সময় মতো সবাইকে রেডি থাকতে বলবে। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, এই মেয়ে তোর কি মনে হয় আবার আমি তোর বোকা বোকা কথা শুনে ফেসে যাব? খুব হাসি পায় রে আমার। তুই দিন গুনতে থাক, 1 মাসের ভেতরে যদি তোরে আমি কিছু করতে না পারি তাহলে আমাকে আর তুই দেখতে পারবি না, এই বলে দিলাম। ও তাই নাকি? আরে 1 মাসে কে কি করতে পারে? যা, তোরে আমি 3 মাস সময় দিলাম, এর ভেতরে তুই যদি আমার একটা চুল ছিঁড়তে পারিস তো ছিঁড়ে দেখা, যা। রাধিকা আমাকে টেনে রুমে নিয়ে গেল। রুমে গিয়ে রেগে বলল, তুই জানিস ম্যাডামের সাথে কথা বললে তো ঝগড়া হয়, এরপরেও কেন ওনার সঙ্গে তুই কথা বলিস? আরে তুই এটা বুঝিস না কেন? কোনো কথা না বললে কি খেলা জমে রে? আর যাই করি কথা তো বলতেই হবে। ভাই, তোরে আমি আজ পর্যন্ত চিনতেই পারলাম না, তুই যে মাঝে মাঝে কি করিস আমার মাথায় ঢোকে না। এত ঢুকাতে হবে না, এখন রেডি হন সবাই, সকালের নাস্তা খেয়ে আমরা বের হব। রাধিকা বলল, আমরা 3 জন একসাথে ঘুরবো, ওদের সাথে কিন্তু আমরা যাব না। উত্তরে মিষ্টি বলল, রাধিকা আপু, আপনি এটা ভুলে যাবেন না, এটা আমার এলাকা। এখানে আমি 5 বছর ধরে চাকরি করি, আর আপনারা তো আমার কাছের মানুষ। আপনাদের সম্মান কিভাবে বাঁচাতে হয় তা আমার জানা আছে না? আমি মজা করে মিষ্টিকে বললাম, আমরা কি শুধু তোমার কাছে মানুষের বাহিরে আর কিছুই না? মিষ্টি রাতের মতন আবার লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, যান, আপনি যে মাঝে মাঝে কী সব বলেন, এখন তাড়াতাড়ি রেডি হয়ে বের হন। মিষ্টি চলে যাওয়ার পর রাধিকা বলল, কাহিনী কি মামা? ডাল মে কুছ কালা হ্যাঁ? ডালে আবার কালো কি? কি সব বলিস? আরে বাধার বাচ্চা, এটা হিন্দি। বলছি এখানে কোনো একটা ঘাপলা তো আছে। থাকলে স্বাভাবিক থাকতেই পারে, তোরে কি বলতে হবে রে? এখন গিয়ে রেডি হ। দেখ ভাই, এখানে আমরা 2-3 দিনের জন্য ঘুরতে এসেছি, দেখিস আবার উল্টোপাল্টা কিছু করিস না। ধুর, তুই যা তো, এত বিরক্ত করিস না। আমার কথা শুনে রাধিকা চলে গেল। রাধিকা যাওয়ার পর রেডি হয়ে রুম থেকে বের হলাম। রাধিকা আর মিষ্টি আসার পর আমরা নাস্তা করে গাড়ি নিয়ে বের হলাম। কিছুটা সময় যেতেই দেখি আমাদের অফিসের স্টাফদের গাড়ি, ওরাও হয়তো ঘুরতে বের হয়েছে। ওদের গাড়ির কাছাকাছি আমাদের গাড়ি যেতেই আমি বললাম, জানিস রাধিকা, অনেকে আছে সাহস নিয়ে সুন্দরবনের জঙ্গলের ভেতর ঢুকে পড়ে, পরে বিপদ আসলে কান্না করে বলে, আমাকে বাঁচাও প্লিজ, আমি বাঁচতে চাই। আমারও তো হাসি পায় রে। আবার অনেকেই মনে করে বেস্ট ফ্রেন্ড থাকতে গার্লফ্রেন্ডের সম্পর্ক অনেক জটিল। আরে বেটা, তুই তো প্রেম করিস 2 দিন হলো, আর আমাদের বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক কয়দিনের তার কোনো হিসাব আছে? আবার খুব বড় গলায় কথা বলে, তুই তো রাস্তার ছেলে। রাধিকা আমার মুখে হাত দিয়ে বলল, চুপ কর তো,
আর ইদানিং দেখছি তুই বেশি বেশি কথা বলিস, কেন এমন করিস বল? আমি রাধিকাকে ইশারা করে বললাম, মুখ থেকে হাতটা সরা, নইলে কিন্তু চুম্মা দিয়ে দিব বলে দিলাম। রাধিকা হাত সরিয়ে বলল, কুত্তা, তুই আর মানুষ হবি না। আমি রাধিকার হাত ধরে বললাম, জানু তুমি আমাকে মানুষ করে দাও না, চলো আমরা মঙ্গল গ্রহে যাই। রাধিকা গালে আস্তে করে একটা চর দিয়ে বলল, তুই বসে বসে স্বপ্নই দেখ। আমাদের কাহিনী দেখে মিষ্টি খিলখিল করে হাসছে। ওর হাসি দেখে আমরাও হাসছি। মিষ্টি বলছে, আচ্ছা আমরা এভাবে হাসছি কেন? মনে হচ্ছে আমরা সবাই পাগল হয়ে গেছি। আমাদের হাসি দেখে সামনে থাকা অফিসের স্টাফরা রাগে ফুঁসছে। যাক, ওদের সাথে এত মজা করা যাবে না, আমাদের মতন আমরা ঘুরতে থাকি। 2-3 ঘন্টা ঘুরে আবার বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে খেয়ে দিয়ে রুমে বসে আছি, তখন মিষ্টি আমাকে দেখে বলল, লাদেন সামনে গিয়ে দেখো বড় একটা হল রুম আছে, ওখানে যা রাধিকাকে নিয়ে। এখন আবার ওখানে কেন? আরে তোরে বলছি, তুই যা। এই কথা বলে মিষ্টি চলে গেল। আমি রুম থেকে বের হয়ে দেখি রাধিকা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। রাধিকাকে দেখে বললাম, কি ম্যাডাম, এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? রাধিকা আমার কথা শুনে বলল, আজকে কেন যেন ভালো লাগছে না। তা কি নিয়ে মন খারাপ, আমি কি শুনতে পারি? শুনে কি করবি? কি আর করব, ভালো লাগলে তোরে জড়িয়ে ধরবো, আর খারাপ লাগলে তোরে চুমা দিব। তুই সব সময় এমন করিস কেন? একটু কি মন খারাপ করেও থাকতে দিবি না? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই মন খারাপ করবি কেন? দরকার পড়লে তোর জন্য 5টা জামাই নিয়ে আসবো, তাও মন খারাপ করতে পারবি না, বুঝেছিস? লাদেন, এখন কিন্তু মাইর খাবি। দেখি তোর কেমন সাহস আমাকে মারবি, মেরে দেখা তো। যা, তোর সাথে আমি আর কথাই বলবো না। এবার সিরিয়াস হয়ে আমি রাধিকার পাশে দাঁড়িয়ে বললাম, আবিরের জন্য মন খারাপ? আরে না, আবিরের জন্য না, এতদিন ধরে বাবা মাকে দেখতে পারছি না। তুই তো এতদিন কথা বলিস নাই, আমি তো এখানে আসছি থেকেই বাবা মায়ের সাথে কথা বলতেই পারিনি। এখান থেকে গিয়ে তোদের গ্রামে বেড়াতে যাব, যাবি না আমাকে নিয়ে? তার আগে একটা মিশন কমপ্লিট করতে হবে, পরে নিয়ে যাব। তুই কি করতে চাস আমাকে পর্যন্ত বলিস নাই, আবার মিশন কি? কিছুই তো বুঝতে পারছি না। সময় হলে বুঝতে পারবি, এখন না। তবে আর যাই করিস ভাই, ঝগড়া করিস না, সাবধানে, ঠিক আছে? তোর বলতে হবে না, এখন চল। মিষ্টি বলে গেল হল রুমে নাকি যেতে হবে। তাই তো বলবো, অফিসের সবাইকে ওখানে ডেকেছে, কিন্তু কি জন্য ডেকেছে কে জানে। চল তো আগে গিয়ে দেখি। লাদেন, ওখানে গিয়ে কোনো রকম ঝগড়া করবি না, ঠিক আছে? কেউ যদি আমার বইয়ের উপর ঝগড়া করে আমি কি ছেড়ে দিব? ভুল তো একটা করেই ফেলেছি, যে সাথে করে পিস্তল নিয়ে আসিনি। এমন মায়ের খাবি না ছেলে আমার হাতে, নামটা বলতেও পরে ভুলে যাবি। এখন চল যাই। রাধিকা আর আমি হলরুমের দিকে যেতে লাগলাম। দরজার কাছে যেতে রিয়া ম্যাডাম ভেতর থেকে এসে আমাকে জড়িয়ে ধরে একেবারে নিয়ে নিচে পড়ে গেল। আমি নিচে পড়ে আছি আর উনি আমার উপরে। রিয়া ম্যাডামের দিকে তাকাতেই তার চোখের উপর আমার নজর গেল। রিয়া ম্যাডাম এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ দিয়ে ইশারা করে বললাম, আমার উপর থেকে উঠেন প্লিজ। রিয়া ম্যাডাম আমার কথা শুনে লজ্জা পেয়ে আমার উপর থেকে উঠে গেল। এই প্রথম আমি আজকে রিয়া ম্যাডামের লজ্জায় পেতে দেখলাম। আমি উপরে উঠে রিয়া ম্যাডামকে বললাম, একটু দেখে শুনে চলাচল করবেন। যদি মারার এতই শখ থাকে তাহলে রাধিকাকে বলবেন ও আমার খাবারের সাথে বিষ মিশিয়ে দেবে, পরে আমি এমনিতেই মারা যাব। রাধিকা আমার পিঠে চিমটি দিয়ে বলল, তুই এভাবে বললি কেন? আমি কি তোকে মারতে পারবো বল? তোর জন্য আমি এত কিছু করলাম, আর আজকে তুই আমাকে এ কথাগুলো বলতে পারলি? আমি রাধিকার গাল টেনে বললাম, সরি বেবি, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। রিয়া আমার সামনে থেকে সরে বলল, তোমরা এত নাটক করতে পারো, আর যাই হোক, হাঁটাচলা করার সময় একটু চোখ কান খোলা রাখবে, যাতে একজনের কারণে আরেকজনের কোনো ক্ষতি না হয়। কি রে রাধিকা, তোর ম্যাডাম কি এই কথাগুলো আমাকে বলল? তাকে বল আমাকে কিছু শেখাতে হবে না, আমি সব কিছুই বুঝি। রিয়া মুখ বাঁকিয়ে বাহিরে চলে গেল আর আমরা ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে দেখি সবাই বসে আছে। আমরা গিয়ে এক কোণায় চুপ করে বসলাম। সবাইকে একসাথে দেখে বললাম, এখানে কি হতে যাচ্ছে
এটা তো বুঝতে পারছি না। রাধিকার সামনে তাকিয়ে বলল, আমি কি করে বলবো এখানে কি হতে যাচ্ছে? আজকে সবাই একসাথে, কাহানি কি? আমার মনে হয় কি জানিস, আজ বিকেলে তো আমরা সবাই চলে যাব, এই জন্য হয়তো মিষ্টি আমাদের জন্য কোনো অনুষ্ঠান রাখছে। দেখি ও কি করে। ধীরে ধীরে সবাই চলে আসলো। মিষ্টি সবার সামনে গিয়ে মাইকে বলতে লাগলো, আমরা যদি বড় কোনো ফ্যামিলি পেয়ে থাকি তাহলে সব সময় আমরা এই অনুষ্ঠান করে থাকি। আর আপনারা একই অফিসে চাকরি করেন, সবাই তো একটা ফ্যামিলির মতো। তবে আজকে আমি একটা কথা বলতে চাই, আজকের জন্য সবাই সব কিছু ভুলে যাবেন। অতীতে কে কার সাথে ঝগড়া করেছে কি না করেছে এগুলো কিছুক্ষণের জন্য ভুলে যাবেন, ঠিক আছে? এখন আমরা আমাদের কাজ শুরু করি। মিষ্টি এই কথা বলে কলম দিয়ে কি জানি লিখতে লাগলো। কি জানি ও আজকে কি করবে, তবে দেখি ও কি করে। মিষ্টি আবার বলতে লাগলো, এখানে শুধু মেয়েদের হাতে একটা করে রাবার মার্বেল দেওয়া হয়েছে। 5 জন করে ছেলে দাঁড়াবে আর মেয়েদের চোখ বেঁধে দেওয়া হবে। চোখ বেঁধে দেওয়ার পর ওরা রাবার মার্বেল ছেলেদের দিকে ছুঁড়ে মারবে। যার মার্বেল যার ওপর গিয়ে পড়বে সে হবে আজকে এই অনুষ্ঠানের কাপল সঙ্গী, বা বলতে পারেন খেলার সঙ্গী। পরে তার সঙ্গীকে কোলে নিয়ে 5 রাউন্ড দৌড়াতে হবে। যেই অনুষ্ঠানে প্রথম হবে তাকে একটা বই পুরস্কার দেওয়া হবে। মনে মনে বললাম, এই কাম সারছে। কেন যে এখানে আসতে গেলাম? কি সব ফালতু অনুষ্ঠানের প্রতিযোগিতা রাখছে ওরা। এগুলো কোনো অনুষ্ঠান হলো? বলবে কে কে নাচতে পারে, কে কে গান গাইতে পারে, এগুলো বললে না হয় হতো, কিন্তু এসব না করে দৌড় প্রতিযোগিতা শুরু করেছে। আমি এসব খেলতে পারবো না বাবা, এর থেকে বরং বসেই থাকি, এটাই ভালো। আমি চুপচাপ বসে আছি। রাধিকা আমার পাশ থেকে উঠে গেল। সামনে রিয়া ম্যাডাম সহ 5 জনের চোখ বেঁধে দেওয়া হলো, হাতে মার্বেল দেওয়া হয়েছে। মিষ্টি সামনে থেকে আমার কাছে এসে বলল, এখন তো আপনার বসে থাকলে হবে না, যান গিয়ে দাঁড়ান। আমি মিষ্টির দিকে তাকিয়ে বললাম, তোর অনুষ্ঠান তুই কর, এসব প্রতিযোগিতার দরকার ছিল বলতো তুই? মিষ্টি আমার হাত ধরে টেনে তুলে বলল, দরকার নেই জানি, কিন্তু আমার এখানে কিছু করার নেই। আমাদের মালিকের অর্ডার আছে যে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এখানে আমি ছাড়া আর অনেক ছেলে আছে, দেখ তুই ওদের নিয়ে দাঁড় করা। আরে বাবা, হবে না তো, লিস্টে প্রথমেই তোর নাম আছে। নাম থাকলে কি আমাকে যেতে হবে? আমার জায়গায় অন্য কাউকে নিয়ে নে। মিষ্টি আমার চোখের উপর মায়াবী দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি জানি তুই আমার সম্মান নষ্ট হতে দিবি না, আর আমার জন্য তো এইটুকু করতে পারবি না কি? আমি দাঁড়িয়ে বললাম, তো তুই চোখ বেঁধে দাঁড়িয়ে পড়, আমি তোরে কোলে নিয়ে দৌড় প্রতিযোগিতা দিব। আমার কথা শুনে মিষ্টি বলল, শক্ত ছিলি রে, কিন্তু আমি পারবো না, আমাদের না করেছে মালিক। আজকে আমাদের বস নাই দেখেই তো সব কিছু আমাকে করতে হচ্ছে। এখন কোনো সময় নষ্ট করিস না, চল তো। মিষ্টি আমাকে টেনে কয়েকটা ছেলের সঙ্গে দাঁড় করিয়ে দিল। আমাকে আবিরের পাশে দাঁড় করিয়েছে, কিন্তু আমি ওর পাশ থেকে সরে অন্য পাশেই চলে গেলাম। আবির শুধু আমার দিকেই তাকিয়েছিল, কিছু বলতে পারিনি। মিষ্টি আবার বলল, সবাই একসাথে মার্বেল ছুঁড়ে মার। আর মিষ্টি আমাকে বলল, তোমরাও চোখ বন্ধ করে থাকো। কি আর করার, মিষ্টির কথা তো শুনতে হবে নাকি। চোখ বন্ধ করার পর একটা মার্বেল আমার উপর এসে পড়ল। মার্বেলটা নিচে পড়তেই চোখ খুলে ওটা নিচ থেকে হাতে নিলাম। তবে মার্বেলের কালারটা নীল রঙের। এই নীল রং যে আমার কতটা পছন্দের। যাক, এখন দেখি কোন মেয়ের সাথে আমার জড়ি মিলেছে। মিষ্টি নায়িকাকে এক এক করে সবার নাম প্রকাশ করলো। শেষে আমার নামের সাথে রিয়ার নাম প্রকাশ করলো আর বলল, যাদের নাম প্রকাশ করা হয়েছে তারা যেন এসে তাদের পাশে দাঁড়ায়। আমি হাত উপর করে বললাম, মিষ্টি, ও আমার পেট ব্যথা করছে, আমি এই খেলা খেলতে পারবো না, আমাকে মাফ কর। মিথ্যা বললাম, কারণ রিয়ার সাথে খেলার ইচ্ছে আমার নেই। মিষ্টি বলল, আজকে যত কিছু বল না কেন হবে না, এখন সবাই সবার জায়গায় গিয়ে দাঁড়াও, খেলা শুরু হবে। ধুর, কি যে বিপদে পড়লাম, যা আমি চাই না এই বিপদ এসে আমার উপরই পড়ল। কি যে করব। আমি ধীরে ধীরে হেঁটে রিয়ার পাশে যাচ্ছি। তবে রাধিকা অফিসে অন্য একটা ছেলের সাথে পড়েছে, আর অপরদিকে আবির রাগে
শুধু ফুঁসছে, কিছুই বলতে পারছে না। আমি রিয়ার পাশে দাঁড়াতেই রিয়া বলল, তোর কি আমার সাথে পড়তে হলো? অন্য কারোর সাথে পড়তে পারিস নাই? আমি তো এটাই চাইছিলাম যে অহংকারী কোনো মেয়ের সাথে যেন আমি না পড়ি। তাহলে আমি এক কাজ করি, আমি মিষ্টিকে বলি আমাকে অন্য কারোর সঙ্গে দিতে, কেমন? তবে অবাক করা বিষয় হলো, রিয়া আমার কথা শুনে আমার হাত ধরে ফেললো আর বলল। দরকার নেই। মিষ্টি আবার আমাকে উদ্দেশ্য করে বলল, যে যার সাথে পড়েছে তারা যেন তাদের কোলে নিয়ে রেডি থাকে। এইদিকে আমি মিষ্টির কথা শুনে দাঁড়িয়ে আছি। আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই, বিপদ কোলে নিয়ে দৌড় প্রতিযোগিতা দিব। রিয়াও চুপ করে দাঁড়িয়ে আছে। কে যে কি করব এটাই বুঝতে পারছি না। এবার মিষ্টি আমার দিকে এগিয়ে এসে বলল, দেখ লাদেন, সময় কিন্তু নষ্ট করবি না। ঝগড়া আছে তোদের মাঝে মানলাম, কিন্তু আজকের জন্য কোনো ঝামেলাই চাই না আমি। আর আমাদের মালিক তিনি ভিডিও কলে কিন্তু সবকিছু দেখছেন। রিয়াকে শুনিয়ে আমি মিষ্টিকে বললাম, মিষ্টি, রিয়ার জায়গায় তুই চলে যা, আয় না, তোরে আমি কোলে নিতে পারবো। লাদেন, এখন কিন্তু মাইক খাবি বলে দিলাম, সবাই কিন্তু দাঁড়িয়ে আছে। আমি আমার গাল এগিয়ে দিয়ে বললাম, তুই বুঝি আমাকে মারতে পারবি মিষ্টি? মেরে দেখ আমাকে। মিষ্টি আমার চুল ধরে বলল, জানি না তোর দিকে তাকালেই কেন মায়া লাগে। আজকে যদি এই মেয়ের জায়গায় আমি থাকতাম তাহলে নিজেকে কতটা ভাগ্যবান মনে করতাম জানিস। মাঝে মাঝে বলতে ইচ্ছে করে যে। রিয়া মিষ্টিকে থামিয়ে দিয়ে বলল, ও ম্যাডাম, আপনার কাজ কি আপনি করেন, এখানে এসে লাইন মানার দরকার নেই। এখান থেকে যান, আমরা আমাদের বিষয়টা দেখছি। রিয়ার কথা শুনে মিষ্টি মন খারাপ করে চলে গেল। মিষ্টি যেতেই রিয়া আমাকে বলল, আমাকে কোলে নেন। আমি পারবো না, আমি অপরিচিত কাউকে কোলে নেই না। দেখ লাদেন, এখানে সবাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আমাদের মাঝে ঝগড়া আছে, সেটা শুধু আমাদের মাঝেই। আমাদের জন্য ওরা এইভাবে দাঁড়িয়ে থাকবে? বিপদে পড়েছি যেহেতু বিপদ থেকে তো উদ্ধার হতেই হবে নাকি। উপায় না পেয়ে আমি রিয়াকেই কোলে নিয়ে নিলাম। আজকে আমি আমার শত্রুকে কোলে নিচ্ছি, না জানি কখন যে পেছন থেকে ছুরি ঢুকিয়ে দেয়। যেই লম্বা মাঠ তৈরি করেছে মিষ্টি, আমার মনে হয় না কেউ 5 রাউন্ড দৌড়াতে পারবে, তার আগেই পড়ে যাবে সবাই। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। রিয়া আমার কোলে উঠে আমার দিকে তাকিয়ে বলল, ভুল করলে আমি করেছি, আর এটাও জেনে বুঝেই করছি। কিন্তু বড় কথা হলো, তুই তো আর মরিস নাই, বেঁচে আছিস। তবে আজকে শুধু এইটুকু বলতে চাই, মানুষ তো সবসময় আর একরকম থাকে না। সেদিন আমি তোর চোখে। এত কথা বললে নিচে ফেলে দেব কিন্তু, বলে দিলাম। পরে কোমর ভেঙে বাড়িতে বসে থাকবেন। আর আমি আপনাকে কখনো বিশ্বাস করি না। আমি জানি আপনি যে কোনো সময় আমার পিঠে ছুরি ঢুকিয়ে দিতে পারেন। এইটুকুই যে আপনাকে দিয়ে হবে সেটা আমি জানি, কারণ আপনি আমার উপর প্রতিশোধ নিতে অন্ধ হয়ে গেছেন। আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, এটা জানি। এখন তো আমি আপনার চোখের সামনে আছি, এজন্য প্রতিশোধ নিতেও ভালো লাগে। তবে যখন আমি থাকবো না তখন বুঝবেন, আমার মতন কেউ আপনাকে ঝাঁপিয়ে বাঘের পেট থেকে বাঁচাবে না। তবে আফসোস লাগে এই জায়গাতেই, যে মানুষের জন্য এত কিছু করলাম, শেষে সে আমার পিছনেই ছুরি দিল। আমার কথাগুলো শুনে রিয়ার চোখ বন্ধ করে নিল। ও কোনো কথাই বলছে না, হয়তো আবার নতুন করে প্ল্যান করছে কিভাবে আমাকে মারবে। হায় রে মানুষ। মিষ্টি সবার উদ্দেশ্যে বলল, আজ পর্যন্ত এই প্রতিযোগিতায় জিতেছে মাত্র 2 জন পারফেক্ট জুটি। আর এখান থেকে কে হবে সেই পারফেক্ট জুটি আমরা তাই দেখতে চাই। তো এখন শুরু করা যাক। মিষ্টির কথা শুনে বললাম, মিষ্টি, তুই তো আমাকে চিনিস নাই। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই না, কিন্তু তুই আমাকে নিয়ে এলি। এখন দেখ আমি কি করি। মিষ্টি যখন আমাকে শুরু বলল, তখন আমি রিয়াকে কোলে নিয়ে হাঁটতে লাগলাম, আর সবাই দৌড়াতে লাগলো। রিয়া আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি কারো কাছে কোনোদিন কিছু চাই নাই। আমার টাকা আছে, তো আমি যা ইচ্ছে তাই করছি। আমাকে মিষ্টি একটা বই পুরস্কার দিবে। বইটা কোনো এক রোমান্টিক ভালোবাসা নিয়ে লেখা হয়েছে, আর এই বইটি আমার খুব খুব পছন্দ হয়েছে। তুই কি আজকে আমাকে এই বইটা নিয়ে দিবি? এটাই চাওয়ার তোর কাছে আমার। রিয়ার কথা শুনে একটা হাসি দিয়ে বললাম, কত মানুষের কত উপকার করলাম, আজকে এটা পারবো না কেন? তবে আমার পিঠে এখন ছুরি ঢুকিয়ে দিবেন না আবার। আগে দৌড়ে আপনাকে জয়ী করি, যখন দেখবেন আমি জয়ী হয়ে গেছি তখন ঢুকিয়ে দিয়েন।
আমি জানি আপনি সাথে করে ছুরি নিয়ে আসছেন। এই কথা বলে রিয়াকে নিয়ে দৌড়াতে শুরু করলাম। আজকে যে করেই হোক আমার এই অনুষ্ঠানে প্রথম হতেই হবে। হয়তো রিয়া আমার উপর প্রতিশোধ নেবে, কিন্তু ও একটা বই চেয়েছে আমার কাছে। আমি কি এটা ওকে এনে দিতে পারবো না? আমার আবার মন ভালো ভাই। কেউ যদি মন খুলে আমার কাছে কিছু চায় আর সেটা যদি আমি না দিতে পারি, তাহলে সেই জিনিসটার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিব। দেখতে দেখতে 5 জনের ভেতরে 3 জন পড়ে গেল। এখন আবির আর আমি আছি। আবির আমার একটু আগেই এগিয়ে আছে, তবে আমি যে দৌড়াচ্ছি আমার শরীরের ঘামের ফোঁটা রিয়ার উপরে পড়ছে। কিন্তু আজকে উনি কিছুই বলল না। সেদিন তো ওনার পাশে বসার জন্য কত কথা শুনিয়ে দিল, আর আজকে উনি শুধু আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। বুঝলাম না আজকে ওনার কি হয়েছে। শেষ রাউন্ডে আবির আমার থেকে এগিয়ে আছে। রিয়া ম্যাডাম এবার বলতে লাগলো, লাদেন, আমি জানি তুমি পারবে। আর মানুষ এমন কোনো কাজ নেই যে তার বউ যদি তার পাশে থাকে তাহলে সেটা সে কখনো করতে পারবে না। রিয়ার এই কথাটা আমার কানের কাছে বাজতে লাগলো। ও বললোটা কি? রিয়ার কথার ঠেলায় আমি আবিরের পাশ কাটিয়ে আগে চলে গেলাম, আর ফার্স্ট হয়ে গেলাম আমি। রিয়াকে আমি কোল থেকে নামিয়ে হাঁফাতে লাগলাম, আর আমার শরীর থেকে টপ টপ করে ঘামের ফোঁটা নিচে পড়ছে। হঠাৎ করে রিয়া ম্যাডাম উনি ওনার ওড়না নিয়ে আমার কপালের ঘাম মুছে দিতে লাগলো। এই দেখে সবাই হা করে তাকিয়ে আছে। আমি রিয়া ম্যাডামের হাত ধরে বললাম, হ্যাঁ, সব জায়গায় সব সময় সব কিছু হয় না। ও, আর এখন সবাই জানে যে আপনি আমাকে মারতে সবসময় আমার পিছনে পড়ে থাকবেন। এসব করার জন্য সবাই মনে করবে আপনি আবার আমার থেকে ভালো ব্যবহার করতে শুরু করবেন। তবে কেউ চিনুক আর না চিনুক, আমি ঠিকই আপনাকে চিনি। সুযোগ পেলেই যে আপনি পেছনে ছুরি ঢুকিয়ে দেবেন, আপনাকে সবাই হয়তো বিশ্বাস করতে পারে, কিন্তু আমি না। হ্যাঁ, আপনার সঙ্গে থাকতে থাকতে আপনাকে ভালো করে চেনা হয়েছে। ওই কথায় আছে না, মানুষ হয়তো উপর থেকে পরিবর্তন হতে পারে, কিন্তু ভিতর থেকে সেই চাইলেও পরিবর্তন হতে পারে না, যদি তার মন মানসিকতা চেঞ্জ না হয়। এই কথা বলে আমি মিষ্টিকে বললাম, মিষ্টি, আমার পুরস্কারটা ওকে দিয়ে দাও। আমার আবার এসবের দরকার নেই। সবার সামনে রিয়াকে এসব বলায় রিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হয়তো অপমানিত বোধ করেছে, হলেও হয়েছে, তাতে আমার কি। ওর এসব অভিনয় আমার ভালো লাগছে না। পরিস্থিতি সামলাতে মিষ্টি বলল, আজকে আমাদের অনুষ্ঠানে বিজয়ী হয়েছে রিয়া ম্যাডাম আর আমাদের বীরপুরুষ লাদেন। মিষ্টির মুখ থেকে বীরপুরুষ শব্দটা শুনে বেশ ভালোই লাগছে। আমি গিয়ে রাধিকার পাশে বসে গেলাম। রাধিকার পাশে বসতেই রাধিকা বলল, এমনটা না করলেও পারতি, সবার সামনে এভাবে অপমান করতে হলো। তুই দেখলি উনি আজকে তোকে কিছু বলে নাই, একটু আদর করছিলি, করতে দিতি। তুই যে আমাকে পাম দেস, আমার সাথে মজা করিস, এটা বুঝি না। আরে তোরে তো আমি ভালো কথাই বলছি। হ, এইগুলো যে আপনার ভালো কথা আমি তো জানি। তবে লাদেন, তুই আবিরকে পাশ কাটিয়ে যখন গেলি তখন যে আমার কতটা ভালো লাগছে বলার বাহিরে। আমার বিশ্বাস ছিল তুই পারবি। আমি ইচ্ছে করেই প্রথমে হেঁটেছিলাম, কিন্তু রিয়া ম্যাডাম বলল উনার নাকি এই বইটা খুব পছন্দের, এজন্য পরে দৌড় দিলাম। দেখিস আবার ওনার মায়ায় পড়িস না। হ, তোরে বলছে। থাক থাক, আর বলতে হবে না, বুঝি বুঝি। মাথায় দিব কিন্তু রাধিকা। হঠাৎ করে দরজা ঠেলে কয়েকটা ছেলে ভেতরে ঢুকলো। ছেলেগুলোকে দেখে মিষ্টির সাথে সাথে বলল, ওরা এখানে চাঁদা নিতে এসেছে, আর সাবধান, ওদের সাথে কেউ ঝগড়া করবে না। এখানে যারা আছে সবাই তো চাকরি করে, সবার জীবনের মায়া আছে, তাই ওদের সাথে যেন কারো ঝগড়া না হয়, আমি সেই আশাই করি। সবাই 100 টাকা করে দিয়ে দাও, না হলে ওরা ঝামেলা করবে। মিষ্টি যখন কথা বলছিল তখন ওর মুখে কিছুটা ভয়ের ছাপ দেখতে পাচ্ছিলাম। হয়তো যারা এখানে চাঁদা নিতে এসেছে তারা খুব ভয়ঙ্কর। থাক, আমাদের অযথা ঝগড়া করে লাভ আছে। পকেট থেকে 100 টাকা বের করে ওদের হাতে দিলাম। একটা ছেলের হাতে আবার পিস্তলও আছে। সবার কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু রিয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। যার হাতে পিস্তল ছিল সেই ছেলেটা রিয়াকে বলল, আমরা এখানে কোনো ঝামেলা করব না, তবে বলার পর সব টাকা দিলে। কিন্তু তোর গলার চেনটা আমার খুব পছন্দ হয়েছে, ওটা আমাকে দিয়ে দে। রিয়া ভয় পেয়ে বলল, প্লিজ, এটা আমি দিতে পারবো না। এটা আমাকে আমার আম্মু দিয়েছে।
এমনটা করবেন না প্লিজ। ছেলেগুলো ধমক দিয়ে বলল, তোরে আমার যেটা করতে বলছি সেটা কর। রিয়া ভয় পেয়ে ওদের কথা শুনে কান্না করে দিল। গলার চেনটাও দিতে চাচ্ছে না, হয়তো এটা ওর খুব প্রিয়। সবাই ভয় পেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, মিষ্টি পর্যন্ত কিছু বলছে না। আমি দাঁড়াতেই রাধিকা আমার হাত ধরে বলল, তোর পায়ে পড়ে বলি তুই যাস না, তবে তোকে ওরা মেরে ফেলবে। আমি রাধিকার কথা না শুনে ওদের সামনে গিয়ে বললাম, প্লিজ বড় ভাই, এমন করবেন না। ওর আম্মু হয়তো এটা ওকে দিয়েছে, এজন্য দিতে চাইছে না। এই কথা বলে আমি পকেট থেকে আমার ফোনটা বের করে ওদের দিকে বললাম, ভাই এই চেনটার বদলে এটা নিয়ে যা। তাও ওর কাছ থেকে এটা নিবেন না। ছেলেগুলো আমার কাছ থেকে ফোনটা নিয়ে বলল, তোর সাহস আছে বলতে হবে। আজ পর্যন্ত কেউ ভয়ে আমাদের সাথে পর্যন্ত কথা বলে না, দেখলেই ভয়ে কাঁপতে থাকে। আর তুই থাক, তোরে কিছু বলবো না। আর চেনের বদলে ফোনটা নিয়ে গেলাম। পরে এই মেয়েকে বলিস টাকা দিয়ে দেবে। এটা ছোট জিনিসের জন্যে তুই তোর ফোনটা দিয়ে দিলে। আমাদের চোখে সত্যি তুই খুব ভালো ছেলে। যদি কোনো দিন কোনো বিপদে পড়িস আমাদের বলিস। এখন আমরা গেলাম। এই কথা বলে ওরা চলে গেল। রিয়া ম্যাডাম শুধু কান্নাই করতে লাগলো, কিছুও বলছে না। আমি আবার গিয়ে আমার জায়গায় বসলাম। ছেলেগুলো যেতে না যেতেই বাহিরে একটা মাইক্রো এসে থামলো। এখন এই অসময়ে কে এসেছে? হঠাৎ করে বাইরের প্রাইভেট কার আসার কারণে সবার নজর ওই দিকেই গেল। তবে মাইক্রো দরজা খুলে যা বের হলো তাদের দেখে বেশ অবাক হলাম। ভিতর থেকে আমার বাবা, রিয়ার বাবা, আপু আর রিয়ার বড় বোন সুমি। ওদের দেখে আমি সত্যি বোকা হয়ে গেলাম। রাধিকার সাথে বসেছিলাম, কিন্তু ওদের ওখানে দেখে দাঁড়িয়ে গেলাম। বাবা কিভাবে জানে যে আমি সুন্দরবনে ঘুরতে আসছি? বাবার সাথে করে রিয়ার বাবাকেও নিয়ে আসছে। সবাই একসাথে মিলে ভেতরে ঢুকলো। রিয়া ওর বাবাকে দেখে একটু এগিয়ে এলো। রিয়া ওর বাবার সামনে গিয়েই বলল, বাবা তুমি এখানে? রিয়ার কথা শুনে ওর বাবা ঠাস করে ওর গালে একটা চর বসিয়ে দিয়ে বলল, তোরে তো আমার মেয়ে বলতে ঘৃণা হচ্ছে। আজকে আমি নিজের কানে যা শুনলাম আমি তো বিশ্বাস করতে পারছি না। তুই কিভাবে একটা ছেলের উপর এত অত্যাচার করতে পারিস? ও তো বাহিরে কোনো ছেলে না। যেই ছেলে তোর বিয়ে করেছে তাকে কিভাবে তুই এত অত্যাচার করতে পারিস? বিয়ে হবার 6 মাস পরে ডিভোর্স হয়, আর তার আগেই তুই ওর সাথে ছি ছি ছি। তোর তো আমার মেয়ে বলতেও ঘৃণা হচ্ছে। আজকে তুই এই ছেলের সাথে এই ব্যবহারগুলো করেছিস না, আমার কলিজায় লাগলো কথাগুলো শুনে। ও তো তোরে বিয়ে করতে চায়নি, কিন্তু ওর বাবা জোর করে ওকে বিয়ে করতে নিয়ে আসছিল। তাও ও আবার তোর প্রেগনেন্ট বোনকে বিয়ে করতে রাজি ছিল। চিন্তা করে দেখ ওর বাবার মানসিকতা কত ভালো। আর আজকে তুই ওই ছেলের সাথে এমন করেছিস। ওকে মারতে পর্যন্ত একবার চিন্তা করিসনি? লন্ডনে পড়াশোনা করে নিজেকে খুব বড় মনে করিস না? অনেক হয়েছে, আর না। এই নে কাগজ, তুই সাইন কর। তোর মতন মেয়েকে আমার দরকার নেই। আমি তোরে তেজ্য কন্যা করলাম। রিয়ার বাবার এই কথাগুলোতে রিয়া তো কান্নাই করে দিল। সুমি রিয়ার দিকে এগিয়ে এসে বলল, বোন, তুই তো এমন ছিলি না, আজকে কেন এমন হলি? প্রতিশোধের নেশায় তুই অন্ধ হয়ে গেছিস, বুঝতে পারছি। যেই ছেলে মুখ বুজে তোর অত্যাচার সহ্য করতে পারে, আমি নিঃসন্দেহে বলতে পারি সেই ছেলে খুব ভালো। একটা মেয়ের বিয়ে একবারই হয়, আর যখন প্রথম বিয়ে ভেঙে যায় তখন মেয়েটার উপর একটা কলঙ্কের দাগ লেগে যায়। দ্বিতীয়বার বিয়ে দিতে গেলে যে দেখা যায় অনেক মানুষ বলে এই মেয়ের হয়তো দোষ আছে। যদি দোষ না থাকতো তাহলে কি আর প্রথম বিয়ে ভেঙে যেত? আর লাদেনের বোনের কথা শুনে আমরা এখানে আসছি। ওর বোন সব কিছু বলেছে আমাদের। আচ্ছা, তোর ভিতরে কি এইটুকু বুদ্ধি নাই? যেই ছেলে তোকে বাঘের মুখ থেকে বাঁচিয়ে আনতে পারে, সেই ছেলেকেই তুই লাথি মেরে বাঘের মুখে ফেলে দিলি। ছি রিয়া, ছি। তোরে দিয়ে আমরা এটা আশা করি নাই। আমার এখানে আর কিচ্ছু বলার নাই, এখন যা বলবে বাবা। এই কথা বলে সুমি আপু একটু সরে গেল। রিয়ার বাবা বলল, তাড়াতাড়ি কাগজে সাইন করে দে।
আমাদের কাছে সময় নেই। এখন আবার আমাদের বাসায় যেতে হবে। তুই তো টাকার নেশায় পড়ে অন্ধ হয়ে গেছস। আজ থেকে তোর টাকা আমাদের লাগবো না, তোর টাকা পয়সা তুই রাখ। রিয়া ওর বাবার পায়ে পড়ে কান্না করতে করতে বলল, বাবা, আমার সাথে এমনটা করবেন না প্লিজ, আমার ভুল হয়ে গেছে। রিয়ার বাবা দূরে গিয়ে বলল, তুই আমার পা ছুঁয়েও দেখতে পারবি না, আর তোর কাগজ সাইন করার দরকার নেই। যদি কোনো দিন আমার বাড়িতে যাস তো আমার মরা মুখ দেখবি। আর যদি বলিস না আমার বাবা মা আছে, আমাকে আমার বাবা মায়ের কাছেই যেতে হবে, তাহলে আমাদের মন মতন জামাই নিয়ে বাসায় যাবি, এর আগে না। এই কথা বলে উনি হেঁটে হেঁটে গাড়ির কাছে চলে গেলেন। আপু এতক্ষণ দাঁড়িয়ে রিয়াকেই দেখছিল। রিয়ার বাবা যেতেই আপু আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, তোরে চাকরি করতে কে বলছে? আজকে যদি এই চাকরি না করতে তাহলে এই মেয়ে তোরে এভাবে অপমান করতে পারতো। আমি সব কিছু দেখে বোকা হয়ে আপুকে বললাম, আপু তুই এসব কিভাবে জানিস? আপু আমাকে ছেড়ে রাধিকার দিকে তাকিয়ে বলল, আজকেও যদি আমাকে না বলতো তাহলে তো আমরা কিছুই জানতে পারতাম না। ইস, শরীর শুকিয়ে কি হয়েছে? ভাই, আমাদের টাকার দরকার নেই। তোরে একবার হারিয়ে ফেললে আমরা কোথায় তোরে পাবো বল? আম্মু তো এসব শুনে খুব কান্না করেছে, বলছে তোরে যেন নিয়ে আসি। তুই এসব কথা আম্মুকে বলতে গেলি কেন? আম্মুকে বলি নেই, আম্মু সব শুনে নিয়েছে। বাবা, এখনো কি আমার উপর তুই রাগ করে আসোস? আপুকে ছেড়ে বাবাকে জড়িয়ে ধরে বললাম, কি যে বলেন বাবা আপনি? আপনি আমার বাবা, আপনার উপর কি আমি রাগ করে থাকতে পারি? বাবারে, আমি জানি আমার ভুল হয়ে গেছে, এরপরও পারলে আমাকে মাফ করে দিস। বাবা এভাবে বলবেন না, কপালে যা ছিল তাই হয়েছে। বাবা আমাকে ছেড়ে দিয়ে বলল, অনেক চাকরি করা হয়েছে, আর চাকরি করতে হবে না, এখন আমাদের সাথে চল। আমি মাথা নিচু করে বললাম, বাবা চাকরি ছেড়ে দেওয়া যাবে না। আপু রাগে আমার দিকে তাকিয়ে বলল, কোনটাকে তুই চাকরি বলিস রে? যেই চাকরির জন্য তুই সবসময় অপমানিত হস, এটা কি চাকরি হলো? এমন চাকরির দরকার নেই। তুই বসে থাকিস, আমি তোর চাকরি অনুযায়ী যত টাকা পাস আমি দেবো, তাও তোর আমি চাকরি করতে দেব না। আমার লক্ষ্মী বোন, এভাবে বলতে নেই। এতদিন যেহেতু সহ্য করেছি, এখন পারবো না কেন বল? দেখ সামনে তোর বিয়ে, এজন্য আমি চাই আমার টাকা দিয়ে তোরে কিছু একটা গিফট করতে। আপু, ভাই, এমন গিফটের দরকার নেই আমার। আপুর কথা শুনে সুমি আপু আমার দিকে এগিয়ে আসলো, এসেই বলল, রিয়া আমার বোন, ওকে আমি ভালো করেই চিনি। ও তোমাকে ডিভোর্স দেবে এটা জানতাম, কিন্তু তোমার উপর যে এই সামান্য বিষয়ের জন্য এভাবে অত্যাচার করবে এটা জানতাম না। ওর পক্ষ থেকে আমি তোমার কাছে মাফ চাইছি। আপনি আমার বড় বোনের মতন, আর আমি রিয়া নামের কাউকে চিনি না, ওর কথা আমি শুনতে চাই না। তবে আপু সত্যি আপনারা খুব ভালো মানুষ। ভালো মানুষ যদি হতাম তাহলে আজকে ফ্যামিলির কেউ তোমার সাথে এমন ব্যবহার করতো না। বাদ দেন না আপু, আমি কিছু মনে করি নাই, হয়তো আমার কাছে ভুল হয়, এর জন্য এমন করে। আমি যদি প্রেম করে বিয়ে না করতাম তাহলে তোমাকেই বিয়ে করতাম। তাই নাকি আপু? কিন্তু আপনার বেবি কোথায়? আরে, ওরে তোমার ভাইয়ের কাছে রেখে আসছি। তোমার বোন যখন আমাকে তোমার বিষয়ে বলছে তখন আর বসে থাকতে পারি নাই। তবে আজ থেকে আমার আর কোনো ছোট বোন নাই, ওর সাথে সব সম্পর্ক এখানেই শেষ করে দিলাম। ওর জন্যই এখানে আসা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। আর এখানে চাকরি করার কোনো দরকার নেই, বাড়িতে চলে যাও। দেশে কি চাকরির অভাব আছে? হ্যাঁ। ধন্যবাদ আপু বলার জন্য। এই কথা বলে সুমি আপু গাড়ির কাছে চলে গেল। যাওয়ার আগে রিয়াকে শুধু বলে গেল, এখন হয়তো তোর সাথে ভালো কিছু হচ্ছে, কিন্তু এমন এক সময় আসবে যখন কান্না করেও নিজের ভুল ভাঙতে পারবি না। আজকে তুই বাবার মনে কষ্ট দিলি, ওনার চোখে আমি কখনো পানি দেখি নাই। আজকে তোর জন্য শুধু উনি এখানে আসছে, কখনো আমাদের সামনে যাবি না। আর যদি যেতেই হয় বাবা যা বলল তাই করবি। কিভাবে কি করবি সেটা জানি না, তবে বাবার কথা রাখিস। এই পর্যন্ত বলেই সুমি আপু গাড়ির ভেতর ঢুকে গেল। এবার আমার আপু আমার হাত ধরে বলল, লাদেন চল তো। দেখ আপু, আপু আমাকে ধমক দিয়ে বলল, তোরে আমরা বলছি যেতে।
এখানে থেকে চাকরি করার দরকার নেই। আপু, এখানে ঘুরতে আসছি, কয়েকটা দিন একটু ঘুরে নেই, পরে না হয়। পাগলামো করিস না ভাই, আমার সাথে চল। ঠিক আছে, যাবো, যা। আর চাকরি করব না, তবে এখনো ভালো করে সুন্দরবন দেখা হয়নি, একটু ঘুরে দেখি, পরে একেবারে যাব। তুই থাক, বাবা চলে যাক, নইলে ওরা সবাই যাক, আমরা সবাই মিলে এখানে কয়েকদিন থাকি। বাবা আমার সামনে এসে বলল, বাড়িতে অনেক কাজ আছে, বাবা থাকো, যাবে না। তোর বোন যদি থাকতে চায় তো থাকতে পারে, 2-3 দিন ঘুরে চলে আসবি। না বাবা, আমিও চলে যাব। আমার আবার মেসে যেতে হবে, অনেক দিন হলো এখানে আছি বাবা। বাবা বলল, ঠিক আছে, তাহলে গেলাম আমি। আর লাদেন, 2 দিন ঘুরে বাড়িতে আসবি। আর তোর বাবার কি টাকা পয়সা কম আছে রে? এই মেয়ের কি এমন আছে যে আমাদের সাথে তুলনা করে? ঢাকায় হয়তো একটা কোম্পানি আছে, আর কি আছে, আমাদের যে সম্পত্তিগুলো আছে ওদেরও তো মনে হয় একটা কোনাকানিও নাই। তুই চলে আয়, জীবনভর তোর চাকরি করতে হবে না, তাও তুই বাসায় আয়। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি কাল পরশু চলে আসব। বাবা বিদায় জানিয়ে গাড়ির কাছে চলে গেল। রিয়া শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাই করছে। আপু রিয়ার সামনে গিয়ে বলল, তোর মতো মেয়েকে কিভাবে উচিত শিক্ষা দিতে হয় এটা আমি খুব ভালো করে জানি। আজকে আমার ভাইয়ের জায়গায় যদি আমি থাকতাম না, তাহলে তোরে বুঝিয়ে দিতাম যে অপমান কী জিনিস। ও তো ভালো মানুষ বলে তোরে কিছু করে নাই, নইলে ওর গালে তুই থাপ্পড় দিতে আমি তোর 12টা বাজিয়ে দিতাম। এখন যদি সাহস থাকে তো আমার সামনে মেরে দেখা, দেখ আমি তোর কি করি। মন চায় তোরে কি করতাম জানোস? এখানে এত মানুষ আছে বলে কিচ্ছু বলতে পারছি না, নইলে আমার ভাইকে অত্যাচার করতি তুই তোর চুল ছিঁড়ে টাকলা করে দিতাম না। আমি তাড়াতাড়ি আপুর কাছে গিয়ে বললাম, আপু চল তো, আর বাদ দে, তুই কাকে কি বলিস? যার সম্মান বলতে কোনো শব্দ নেই তাকে কিছু বলে কি লাভ? প্লিজ আপু, বাদ দে না। আপু আমার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, তুই মানুষের জন্য আর কত কি করবি বল? জানিস না মানুষকে উপকার করতে নেই। আপুকে টেনে গাড়ির কাছে নিয়ে গেলাম। আপু আমার পকেট থেকে মানিব্যাগ বের করে কিছু টাকা দিয়ে বলল, তাড়াতাড়ি ফিরে আসবি, আর সাবধানে এই মেয়ের পাল্লায় পড়বি না। ঠিক আছে আপু। আর তোর বিয়ের বিষয়ে তো কিছু বললি না? এখনও কথা চলছে, তবে খুব তাড়াতাড়ি বাবা সব কিছু ঠিকঠাক করবে। তুই চলে আয়, পরে দেখা যাবে। বলছি তুই থাক, পরে 2 ভাই বোন মিলে একসাথে যাবো নে। না রে ভাই, এখন থাকা যাবে না, ভার্সিটি খোলা হয়ে গেছে, এজন্য যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যা। আপুর গাড়ি ভেতরে আসতেই রিয়ার বাবা আমাকে ডাক দিয়ে বলল, বাবা এইদিকে শোনো, জি আঙ্কেল বলেন। রিয়ার বাবা বলল, আজকে তোমার কারণে আমরা এখানে এসেছি। আমার মেয়ে যে তোমার সাথে এমন কিছু করবে আমরা জানতাম না। আমি ওর হয়ে বাদ দেন তো আঙ্কেল, এসব শুনতে আমার আর ভালো লাগছে না। আরেকটা কথা, আমাদের বাড়িতে কিন্তু এখান থেকেই গিয়েই যাবে। এখন আমার জামাই হও নাই বলে কি যাবে না? ঠিক আছে আঙ্কেল, যাব, যান। দেখতে দেখতে গাড়ি নিয়ে আপু চলে এলো। আমি হলরুমের দিকে যেতে লাগলাম। সবাই শুধু আমার দিকেই তাকিয়ে আছে, আর রিয়া নিচে বসে চুপচাপ কান্না করছে। আজকে ওর কান্না দেখে আমার হাসি পাচ্ছে। আমি জানতাম না যে রিয়ার পরিবার থেকে আমি এতটা সাপোর্ট পাবো। রিয়ার বাবা যদিও এক কথার মানুষ হয়ে থাকেন, তাহলে উনি খুবই ভালো মানুষ। আজকে উনি শুধু আমার কথা শুনে এখানে এসেছেন, আর রিয়া বলছে ত্যায্যপুত্র করে দিবে। কতটা ভালো হলে একজন মানুষ এই কথা বলতে পারে। আমি রাধিকার সামনে গিয়ে বললাম, চল এখন রুমে যাই। রাধিকা আমার হাত ধরে বলল, সত্যি তুই চলে যাবি লাদেন? দেখলি না, সবাই আমার জন্য এসেছিল, এখানে থেকেই বা আর কত অপমানিত হব, এর থেকে বরং চলেই যাই। এমনটা করিস না, তুই এই চাকরি ছেড়ে অন্য চাকরি করবি। না রে, আর চাকরি করব না। আগে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে এই বছর একটু ঘোরাফেরা করব, তারপর কোনো একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে সংসার করব, আর বাবার সাথে মাঠে কাজ করব। কিন্তু তোকে যে শর্ত দিল? আগে নিজের জীবন, পরে অন্য কিছু। এসব অত্যাচার থেকে যদি আমি জেলেও থাকি তাও ভালো থাকবো। এখন আর এসব বিষয় আমার ভালো লাগছে না, একদম বোরিং হয়ে গেছি। তুই বললেই কি যেতে পারবি? বাদ দে তো রাধিকা, এসব শুনতে আমার ভালো লাগছে না, চল এখান থেকে। হঠাৎ করে ভাবি আমার সামনে এসে বলল, লাদেন দাঁড়াও, তোমার সাথে রিয়া কিছু কথা বলতে চায়। বলেন। আমি পারবো না, আমার সময় নেই। আর এটাও বলেন
আমি আজ থেকে এই চাকরি ছেড়ে দিলাম। যদি আমায় কিছু করতে পারে তো করতে বলেন, হয়তো জেলে দিবে আমাকে, কিন্তু আমার বাবা আমাকে বের করে নিবে, এটা নিয়ে আমি কোনো চিন্তা করি না। এবার রিয়া দাঁড়িয়ে বলল, সবাই এখন এখান থেকে যাও প্লিজ, আমি একটু ওর সাথে কথা বলতে চাই। রিয়ার কথা শুনে সবাই বের হতে লাগলো। আমি রাধিকার হাত ধরে বললাম, কিরে তুই কোথায় যাস? তুই থাক এখানে, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই থাকতে পারিস। রাধিকা আমার কথা শুনে দাঁড়িয়ে গেল, সবাই চলে গেল। রিয়া রাধিকাকে দেখে বলল, রাধিকা তুমি প্লিজ। আমি রাধিকার হাত ধরে বললাম, ও এখানেই থাকবে, আপনার যদি কিছু বলার হয় বলতে পারেন। আর আজ থেকে আমি আপনাকে চিনি না, আপনার চাকরি ছাড়লাম, মানে আপনি এখন থেকে আমার অপরিচিত। রিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, কিছু বলছে না। এজন্য আমি বললাম, যদি কিছু বলার থাকে তো বলতে পারেন, নইলে আমার যেতে হবে। লাদেন, আমার একটা কথা রাখবে? বলেন শুনি, যদি রাখার মতন হয় তো রাখবো। চাকরিটা ছেড়ে দিও না প্লিজ, আমি তোমার কাছে অনুরোধ করে বলছি। আমি বলছি না আমি আপনার চাকরি ছেড়ে দিলাম, আর আপনার কাছে তো কাগজ আছে, আমাকে জেলে ঢুকাতে পারেন। আমি মনে করি আপনি তাই করবেন। যেখানে আমার ফ্যামিলি থেকে না করে গিয়েছে সেখানে আমি কখনো চাকরি করব না। আর কিসের চাকরি করব? যার আপন বোন বলে এই মেয়ের থেকে দূরে থাকবে। ঘৃণা লাগে এখন আমার এসব শুনতে। রিয়া এবার আমার হাত চেপে ধরে বলল, প্লিজ এমনটা করো না। দেখেন, আপনি আমার হাত ছাড়েন, আর আমি বলছি তো আপনার চাকরি করব না। আমার মতন ছেলে চাকরি না করলে তেমন কিচ্ছু হবে না। আমার মতন কত ছেলে আছে যারা চাকরি খুঁজছে কিন্তু পাচ্ছে না। এবার রিয়া আমাকে অবাক করে দিয়ে আমার পা জড়িয়ে ধরে বলল, আমার বাবা বোন সবাই আমার দিকে মুখ ফিরিয়ে নিয়েছে, বাঁচার মতো কোনো রাস্তা নেই, সবাই ছেড়ে চলে গেছে। এখন যদি তুমিও চলে যাও তাহলে আমার বেঁচে থাকার মতো কোনো অপশন থাকবে না। প্লিজ না করো না। আমার পা ছাড়েন বলছি। তার আগে বলো তুমি চাকরি ছাড়বে না? আগে আমার পা ছাড়েন বলছি। না, আমি ছাড়বো না। এবার আমি ধমক দিয়ে বললাম, তুই আমার পা ছাড়বি নাকি তোরে লাথি মেরে দূরে ফেলে দেব? কেন রে, তোর এত অহংকার কোথায় গেল? এত বেশি অহংকার করতে নেই। দেখলি তো আজকে নিজের বাবা যারে ত্যায্যপুত্র করতে চায় সেই মেয়ে আবার ভালো হয়ে যায় কিভাবে রে? আমার তো মনে হয় না যে তুই ভালো মেয়ে। ভালো হলে কি তোর বাবা তোরে ত্যায্যপুত্র করে দিত? মনে হয় একদিনেই সব কিছু বুঝে গেলি। যখন দেখলি ফ্যামিলির সবাই ছেড়ে চলে গেল তখন মনে হলো সব কিছু একসাথেই বুঝে গেলি। সামনে আরও কত পথ চলা বাকি আছে, আরও বুঝবি। এখন তো মাত্র শুরু। রিয়া কোনো কথা বলছে না, শুধু আমার পা জড়িয়ে ধরে কান্না করছে। আগে মায়া লাগতো, কিন্তু এখন এসব দেখে মায়া লাগে না। আর ওর বাবা যদি ওরে ত্যায্যপুত্র করতে পারে তাহলে আমি ওকে ছাড়তে পারবো না কেন? আমি আমার কোন বালের কি লাগি? তোমার মতন মেয়েকে ছাড়া আমি চলতে পারবো। রাধিকা আমার হাত ধরে বলল, প্লিজ লাদেন, মানুষ তো কত ভুলই করে, কিন্তু তাকে একটা সুযোগ তো দিতে হয়, যদি সে ভালো হয়ে যায়। দেখ রাধিকা, তুই আবার ওর হয়ে উকালতি করতে আসবি না। রাধিকা আমার গাল টেনে বলল, তুমি আমার লক্ষ্মী সোনা না, এমন করে না প্লিজ। লাথি খাবি কিন্তু সেরি। আমাকে মারতে পারবি তুই? আমি না তোর বেস্ট ফ্রেন্ড? আজকে আমার কথাটা একটু শোন। দেখ, আমি তোকে বলি, যদি আমার পরিবার থেকে সবাই আমার উপর থেকে মুখ তুলে নেয় তখন আমার কেমন লাগবে? আর তখন যদি একটা মানুষ পাশে থাকে যে আমাকে বোঝার মতো, তখন তো বেঁচে থাকার মতো একটু শক্তি তৈরি হবে। আর ভুল করার পরেও একটা সুযোগ দেওয়া দরকার, যদি সে সব কিছু ভুলে ভালো হতে পারে। আর যদি সবাই ছেড়ে চলে যায় তখন কি হবে? একটু চিন্তা কর। দেখ রাধিকা, তুই আমাকে যুক্তি দেখাবি না। আমি তোর থেকে কম বুঝি না। আমি এমন কোনো কাজ করব না যার কারণে আমার পরিবার আমার উপর থেকে মুখ তুলে নেবে। রাধিকা আমার কানের কাছে মুখ নিয়ে বলল, আমি কিন্তু তোর বোনকে সব কিছু বলছি, আমার কারণে ওরা সব কিছু জানতে পারছে। এখন আমার কথা তুই শুনবি না? প্লিজ একটা সুযোগ দে না। আচ্ছা ঠিক আছে বল, আমি চিন্তা করে দেখব। এখন আমার পা ছাড়তে বল। রিয়া আমার পা ছেড়ে দাঁড়িয়ে চোখের পানি মুছে বলল, প্লিজ না করবে না, আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। সবাই এসব বলে, পরে দেখা যায় এই আগের মতোই।
এখন শুধু একবার একটা সুযোগ দাও। বলছি তো, আমি চিন্তা করে পরে জানাবো। মন বললে চলে যাব বাড়িতে, আর যদি ইচ্ছা হয় থাকবো। রাধিকা, চল এখন। রাধিকা হাত ধরে বাইরে চলে গেলাম। বাইরে এসে রাধিকাকে আর কোনো প্রশ্ন করি নাই, ও রুমে চলে গেল, আমি আমার রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর মিষ্টি ভেতরে ঢুকলো। মিষ্টি ভেতরে এসে আমার পাশে বসলো, আর বসেই বলল,